ভার্সিটির প্রথম, তাই আমি স্মার্ট হয়ে বাইক নিয়ে ভার্সিটির দিকে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর বাইকে ব্রেকে চাপ দিলাম, সাথে সাথে বাইকের সামনে থেকে আওয়াজ আসছিল। আহ! ওহো! মরে গেলাম রে! কোন বজ্জাত বাদর আমার গায়ের উপর বুলডোজার উঠিয়ে দিয়েছে। এবার আমি বাঁচবো কি করে? আমার এখনো বাচ্চা-কাচ্চা হয়ওনি। কত শখ ছিল বাচ্চাদের বিয়ে দিয়ে নাতি-নাতনির বিয়ে খেয়ে আবার ওদের ছেলে-মেয়ের বিয়ে খেয়ে মরবো। কিন্তু তা তো হলোই না। কিন্তু আমি তো মরে গেলাম। এতক্ষণ আকাশ সব কথা শুনছিল। আশেপাশে মানুষ তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না, কারণ মেয়েটির কিছুই হয়নি। তার উপর মেয়েটি বাইক থেকে প্রায় 5 ফুট দূরে ফাঁকার উপর বসে বসে এই কথাগুলো বলছিল আর কাঁদছিল। এই মেয়ে চুপ করবে, নাকি হেলমেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিব? একে তো আমি মরে গেছি, তার উপর আপনি আবার আমার মাথা ফাটাবেন। কি সব উল্টো পাল্টো বকছেন? আপনি বেঁচে আছেন, আর এমনভাবে সামনে দিয়ে দৌড় দিলেন কেন? তাতে আপনার কি? আমার বাবার রাস্তা, আমি যেমন খুশি তেমন হাঁটবো। একে তো আমাকে মেরে ফেলেছেন, আর উপর আবার বড় বড় কথা বলছেন। আকাশ ভাবতে থাকে মেয়েটার মাথায় সমস্যা আছে, কেননা মেয়েটি তো জীবিত, তাহলে এমন করছে কেন? এই যে আপনি জীবিত আছেন, তাই এখন সামনে থেকে সরেন। কি? আমি জীবিত আছি? জীবিত আছেন ঠিকই, তবে আমার মনে হয় আপনার মাথায় কিছু সমস্যা আছে। তাই এখন সামনে থেকে সরে দাঁড়ান, আমাকে ভার্সিটির দিকে যেতে হবে। আপনার কথাই আমার বিশ্বাস হয় না। হাতে একটা চিমটি কাটেন তো। মানে পাগল নাকি? কাটতে বলছি, কাটেন। আকাশ কোনো উপায় না পেয়ে মেয়েটির হাতে চিমটি দেয়। চিমটি খেয়ে মেয়েটি। উফ, কি ব্যথা! এত জোরে দিয়েছেন কেন? আরে, আমি তাহলে বেঁচে আছি। জি বেঁচে আছেন। এখন সামনে থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে হবে এবার। নুসরাত সরে দাঁড়ালে আকাশ বাইক নিয়ে চলে যায়। 10 মিনিট পর আকাশ ভার্সিটিতে আসে। ভার্সিটির সব ছেলে মেয়ে ভয় পায়, কারণ আকাশ এই ভার্সিটির ভিপি। তার ওপর আকাশের কাছে ক্ষমতা আছে তাই। তবে ক্ষমতা থাকলেই সে খারাপ কাজ করে তা অবশ্যই না। খেয়াল রাখে ভার্সিটির ভেতরে কেউ কোনো নেশাদ্রব্য বিক্রি বা খেতে পারবে না, আর নাই কোনো মেয়েকে ইভটিজিং করতে পারবে। এখানে কেউ কোনো সমস্যায় পড়লে ওরা আকাশকে এসে বলে, ওদের সমস্যার সমাধান করে দেয়। আকাশ যখন বাইক নিয়ে ভার্সিটিতে আসে তখন সব ছাত্রছাত্রী একদম ভদ্র হয়ে যায়। ভার্সিটিতে ঢুকে ক্লাসে যায়। ক্লাসের স্যারও আকাশকে অনেক ভালোবাসে, কেননা আকাশের জন্য ভার্সিটিতে কোনো ছাত্র শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ভার্সিটিতে প্রায় সব মেয়েরই ক্রাশ, কিন্তু কোনো মেয়ে ভয়েই কথা বলতে পারে না আকাশের সাথে। রবি, এই দিকের খবর কি? ভাই, এইদিকে কোনো সমস্যা সেই? যারা কোনো সমস্যা করে আমাদের লোক তাদের দেখে ছাড়ে। আবার সাধারণ ছাত্রছাত্রীদের যেন কোনো সমস্যা না হয়। না, কোনো সমস্যা হয় না। ওদের সাথে কথা বলে আকাশ বের হচ্ছিল, তখন ওই মেয়েটার সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে আবারও মেয়েটি কান্না শুরু করে দিল। আকাশ মেয়েটির এভাবে কান্না দেখে বলে, এ মেয়ে, সবসময় পড়ে গেলে এভাবে কান্না করার কি আছে? তুই কে? ভালো করে তাকে দেখুন, তাহলেই চিনতে পারবেন। আরে তুই সে বানরটা না, যে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি? তখন মারতে পারিসনি বলে এখন ধাক্কা দিয়ে মেরে ফেলতে চাইছিস? আর একটা কথা বললে এখানেই মেরে রেখে দিব। সে সকাল থেকে মারার প্ল্যান করছিস? বারবার মারার চেষ্টা করেও স্বাদ মেটেনি। এই মেয়ে, তোমার সমস্যা কি? তোমার বাবা মাকে বলো তোমাকে ডক্টর দেখাতে। আমার মা একজন ডক্টর। বাহ, মা ডক্টর, আর মেয়ের মাথায় যে সমস্যা আছে তা কি উনি জানে না? এই যে মিস্টার, একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুমি আমার সামনে আঙ্গুল নেড়ে কথা বলছো? সাহসের দেখেছেন কি? এখন তো শুধু আঙ্গুল নাড়িয়েছি, এরপর দেখবেন আরো কত কি নাড়াই। কথাগুলো বলে নুসরাত ভেতরে চলে গেল। অন্যদিকে আকাশ তো ভাবতেই পারছে না ওর মতো একটা মেয়ে আকাশকে ভয় না পেয়ে চলে গেল। আকাশ কোনো কথা না বলে চলে আসে বাড়িতে।
বাড়িতে এসে নিজের রুমে যাওয়ার আগে আকাশ ওর মাকে বলে, আম্মু আমার অনেক ক্ষুধা লেগেছে, খাবার দাও। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে নামতেই আকাশ ওর মুখে কিছুটা রাগ দেখতে পায়। কি হয়েছে আকাশ, তোকে এমন দেখাচ্ছে কেন? আর বলো না, একটা মেয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। নাম কি? মেয়ে দেখতে কেমন? দেখতে তো সুন্দর, তবে মেয়েটার মাথায় সমস্যা আছে। কি করে বুঝলি তুই? তাহলে শুনো। এরপর আকাশ ওর আম্মুকে সবগুলো ঘটনা খুলে বলতে থাকে। আকাশের আম্মু সব কথা শুনে হাসতে থাকে। আম্মু তুমি হাসছো? তো না হেসে কি করব? মেয়েটি তার নাতি, নাতনির বিয়ে খেতে ভালো কথা, আর ওদের ছেলে মেয়ে ওদের বিয়ে খাবে, তাই ভেবে হাসছি। এবার বুঝে দেখো ওর মাথায় কি পরিমাণে সমস্যা আছে। আবার ওই মেয়ের নাকি মা ডক্টর। কি বলছিস? তবে মনে হয় এটা কোনো সমস্যা না। আচ্ছা, তুই খাওয়া শেষ করে একটু অফিসে যা। ঠিক আছে। আকাশ অফিসে চলে যায়। অন্যদিকে নুসরাত ওর বাসায় চলে যায়। বাসাতে গিয়ে নুসরাত কাউকে পায় না। নুসরাতের আম্মু ডক্টরি করে আর ওর আব্বু অফিসে থাকে। বাড়িতে নুসরাত একা একা, তাই দুপুরে খেয়ে নুসরাত ওর বাবার কাছে চলে আসে। আব্বু, কি করো তুমি? এই তো নুসরাত, আমি কাজ করছি, কিন্তু তুই হঠাৎ করে অফিসে? কেন বাবা, আমি কি অফিসে আসতে পারি না? পারিস তো আসতে, কিন্তু তুই তো মাসেও একবার আসিস না। কি করব, তুমি আর আম্মু বাড়িতে থাকো না, তাই আমি একা একা কতক্ষণ থাকবো বাড়িতে, তুমি বলো। কথাটা তো ঠিক বললাম, তোর মাকে আমি কতবার বলছি ডক্টরে ছেড়ে দিতে, কিন্তু তোর মা তো। থাক না আব্বু, তোমাকে তো একটা কথা বলার ছিল। কি কথা? আজকে অনেকবার বেঁচে গেলাম। তুই বাঁচলি নাকি তোর হাত থেকে কেউ বাঁচলো? তুমি কি আমাকে বিশ্বাস করো না আব্বু? আমি কি এত খারাপ? হুম। তোর এই কান্নায় আমি বলবার নয়, এখন বল কি হয়েছে। নুসরাত এরপর সব ঘটনা বলতে থাকে ওর আব্বুকে। উনি সব ঘটনা শুনে। যাক বাবা, ছেলেটা তো বেঁচে গেল। কিছু বললে আব্বু? না, কিছু না, তুই বাড়িতে যা। নুসরাত বাড়িতে চলে আসে। পরের দিন সকালে নুসরাত আবারও বের হয়ে চলে আসে ভার্সিটিতে। আজকে নুসরাত ভার্সিটিতে এসে আকাশকে দেখতে পায়নি, তাই চুপি চুপি ভিতরে ঢুকতে যাবে তখনই কেউ একজন পেছন দিয়ে বাইকের শব্দ করাতে নুসরাত চমকে ওঠে। কোন শালারে হর্ন বাজাচ্ছিস? আর একটু হলে তো আমার গায়ের উপর দিয়ে উঠে দিতি। তুমি সে মেন্টাল মেয়েটা না, মরার জন্য আমার বাইকই পাও, অন্য কারো বাইকে নিচে গিয়ে মরতে পারো না? ওই, তোর সাহস তো কম না, তুই আমাকে মরতে বলিস? বলছি তো, কি করবি তুই? ওরে, কি বজ্জাত ছেলে রে বাবা, আমাকে তুই তুই করে বলতেছে। এতটুকু পুচকি মেয়ে, সামনে থেকে সরবি, তা না হলে কিন্তু গায়ের উপর উঠিয়ে দিব। সাহস থাকলে উঠিয়ে দেখা, একদম এখানে মেরে রেখে দিব। দাঁড়া, তোকে তো আমি। আকাশ বাইক থেকে নামতে গেলে নুসরাত ভয়ে দৌড়ে ভেতরে ঢুকে যায়। আকাশ বাইক পার্ক করে রেখে চলে আসে। নুসরাত লুকিয়ে লুকিয়ে দেখছিল সব কিছু। নুসরাত বাইকের কাছে যায় লুকিয়ে লুকিয়ে। ওখানে গিয়ে বাইকের চাকার থেকে হাওয়া বের করে দেয়। হাওয়া বের করে দিয়ে নুসরাত দিব্যি আনন্দের সাথে রুমে চলে গেল। এইদিকে আকাশ ওর কাজ শেষ করে বাইকে উঠে পড়ে। বাইকে বসার পর আকাশ বুঝতে পারে বাইকের চাকায় হাওয়া নেই, তাই আকাশ রবিকে বলে চাকায় হাওয়া দিয়ে আনার জন্য। এইদিকে আকাশ বসে আছে। তার কয়েক ঘন্টা পর ভার্সিটিতে কিছু গাড়ি ঢুকতে থাকে। আকাশ শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, কেননা যারা ভার্সিটিতে এসেছে তাদের কাউকে আকাশ চেনে না। ওরা ভার্সিটির মাঠে নেমে সর্বপ্রথম নুসরাতের সামনে দাঁড়ায়। ওই সুন্দরী, কোথায় যাচ্ছ? আমি তো যাচ্ছি না, আসতেছি। ও তাই? তোমাকে আমার ভালো লেগেছে। আমি অনেক সুন্দর তো, তাই ভালো লাগতেই পারে, এটা কোনো ব্যাপার না। তা যাবে নাকি ভার্সিটির পিছনে? সরি ভাইয়া, আমি তো ক্লাস করতে এসেছি, বুঝতে পারছেন, তাই আমি কোথাও যাব না। না গেলে তো জোর করে নিয়ে যাব। মানে, ঠিক বুঝলাম না। মানে হচ্ছে যে আমি তোমাকে তুলে নিয়ে যাব। তুলে নিয়ে কোথায় যাবেন?
আশেপাশে তাকিয়ে দেখো, আমার লোকজন কিভাবে মেয়েদের জড়িয়ে ধরার জন্য খুঁজতেছে। তাই আমিও তোমাকে জড়িয়ে ধরবো। সরি, আমি কাউকে জড়িয়ে ধরতে পারবো না। কেন পারবো না? আপনি যদি আমার বর অথবা বয়ফ্রেন্ড হতেন তাহলে একটা কথা ছিল। তাহলে 1 ঘন্টার জন্য বানিয়ে নাও না। নুসরাত পায়ের থেকে জুতো খুলে হাতে নেয়। আকাশও তাকিয়ে তাকিয়ে দেখছে। নুসরাতের হাতে জুতো দেখে ছেলেটি হাসতে থাকে। কি, আমাকে জুতা দিয়ে পিটাবি? তোর এত বড় সাহস হয় কি করে? বলেই নুসরাতের গায়ে হাত দিতে যাবে, তার আগেই আকাশ নুসরাতের পেছন থেকে এসে হাত ধরে ফেলে। কে রে তুই? আমার হাত ধরার সাহস কোথায় পেলি? জানিস আমার পরিচয় কি? তুই কে তা তো জানি না, আর বাকি রইল তোর পরিচয়। তোর যদি নিজের কোনো পরিচয় থেকে থাকে তাহলে বল, বাবা মায়ের পরিচয় আমার সামনে দিবি না। কে রে? ওনাদের পরিচয় পেয়ে ভয় পাবি নাকি? যখন তোর নিজের কোনো পরিচয় নেই তখন তুই কোন পরিচয়ে বাহাদুরি দেখাচ্ছিস? এবার আকাশের কথায় রকি রেগে যায়, আর রেগে গিয়ে আকাশকে একটা ঘুষি দেয়। বেশ, এতটুকু শক্তি তোর? কথাগুলো বলে আকাশ রকিকে মারতে থাকে। আর রকিকে মার খেতে দেখে রকির লোকেরা আকাশকে মারার জন্য চলে আসে। আকাশ ওদেরকেও মারতে থাকে। রকি আকাশের সাথে পেরে উঠবে না বলে ওর বাবাকে কল দেয়। ওর বাবার সাথে সাথে পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ আসার আগেই ততক্ষণে আকাশ ওদের মেরে আধমরা করে ফেলে। ওই মেয়ে, তোমার মাথা কি ঠিক আছে? কেন? ওই ছেলেগুলো দেখতেছো ভার্সিটিতে এসে মেয়েদের সাথে বাজে আচরণ করছে, আর সেখানে কিনা তুমি? আমি তো বুঝতেই পারিনি ওরা আমাকে নিয়ে যে এভাবে মন্তব্য করবে। আপনি এখনও এতটাই ছোট যে আপনার মাথায় এগুলো কিছুই ঢুকে না। নুসরাতের সাথে কথা বলতে বলতে পুলিশ চলে আসে ওখানে। পুলিশ রকির কাছে যায়, রকিকে জিজ্ঞেস করে। তোমাকে কে মেরেছে? ওই যে ওই ছেলেটা। দাঁড়াও, ওকে থানায় নিয়ে গিয়ে এমন মারা মারবে যে তোমার গায়ে হাত তোলার ফল কি হয়। ওর হাত পা ভেঙে দিবে, যাতে করে হাঁটতে না পারে। এই ছেলে, এই দিকে তাকা। বলুন, আপনারা এখানে কেন এসেছেন? ভার্সিটির ভিতর মারামারি করে, এখন বলেন আমি কেন এসেছি? দোষটা তো ওদের, তাহলে আপনি ওদের না অ্যারেস্ট করে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন। তা ওর বাবাকে আপনার পকেট গরম করে দিয়েছে মনে হয়। দেখলেন তো এই ছেলে কেমন করে কথা বলে। ওকে এখনই নিয়ে যান। এদিকে শাকিলও চলে আসে। শাকিল আসাতে দেখে আকাশের সাথে পুলিশের ভালোই কথা কাটাকাটি চলছে, তাই শাকিল ও ওখানে আসে। ভাই, কি হয়েছে এখানে? কোনো সমস্যা কি? ওই তুই কে রে? আমাদের মাঝে কথার ভিতর কথা বলিস। ওই, আঙুল নামিয়ে কথা বল, নয়তো এই আঙুলটা এখানেই কেটে রেখে দিব। কি, পুলিশকে হুমকি দিচ্ছিস? দিয়েছি তো কি করবি? তোমাদের দুজনকে আজকে কেউ বাঁচাতে পারবে না, চল থানায়। আকাশকে ধরে নিয়ে যাওয়ার আগে পুলিশের ফোন বাজতে থাকে। আরে আগে কলটা ধরুন, তারপর না হয় যাচ্ছি। পুলিশ অফিসার কলে কথা বলে আকাশকে ছেড়ে দেয়। আকাশ তখনও কোনো কথা বলবে না, কিন্তু যেই কলে কথা শেষ করে তখনই আকাশ ওই পুলিশকে একটা চড় দেয় সবার সামনে। এতে সবাই অবাক হয়। আপনাদের মতো পুলিশের জন্য দেশে আজ পুলিশ জাতির কলঙ্ক। আপনারা টাকার জন্য মিথ্যাটাকে প্রাধান্য দিয়ে থাকেন। তাই একটা কথা না বলে এখান থেকে চুপচাপ চলে যান, আর এই রকির ব্যবস্থা তো আমি করব। পুলিশ অফিসার রাগে চলে যায়। অন্যদিকে রকি ওই লোকজনকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আকাশ রবিকে নিয়ে ওখান থেকে কথা বলতে থাকে। অন্যদিকে নুসরাত বাড়িতে আসে। ওখানে এসে জানতে পারে ওর বড় বোন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসতেছে। তবে পড়াশোনা এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়, কেননা ওর বোনের আরও 1 সেমিস্টার আর নুসরাতের এখনও 2 সেমিস্টার বাকি আছে। মা, এরা কি সত্যি সত্যি আসবে? হ্যাঁ, ও 2 দিন পর আসবে। তুই গিয়ে ওকে নিয়ে আসবি। আমি একা কেন যাব? তোমরাও আমার সাথে যাবে? আমরা তো যাবই। এখন যা, ফ্রেশ হয়ে নে। ওকে আম্মু। নুসরাত এখন অনেক খুশি, কেননা 1 বছর পর ওর বড় বোন আসবে। বড় বললে ভুল হবে, ওদের দুজনের বয়সের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র 10 মিনিটের বড় ছোট ওরা। অন্যদিকে রকি বাড়িতে এসে শুয়ে আছে, আর ওর বাবা ওর পাশে দাঁড়িয়ে আছে। কি করে হলো এইসব?
বাবা, আমি ভার্সিটিতে গিয়ে রকির ওর বাবাকে সব কিছু বলতে থাকে। পুলিশ আসার পর কি কি হয়েছিল ওর সব কিছুও বলতে থাকে, সবটা শুনে। কি? ওই ছেলের এত বড় সাহস হলো যে তোকে মারে আবার? আমি যে পুলিশকে পাঠিয়েছি, ওকে ও মেরেছে। এ ছেলের মধ্যে কিছু একটা তো আছেই, নয়তো এ তো এভাবে মারার সাহস পেত না। ঠিক বলছো আব্বু। এখন আমরা কি করব তা বলো। আগে ওই ছেলের পরিচয় বের করো, তারপর বাকিটা দেখা যাবে। আমার তো এখন অবস্থা দেখতেই পাচ্ছ। আমি তাহলে সুস্থ হই, তারপর দেখতেছি ওর কাহিনী। অন্যদিকে পরের দিন আকাশ ভার্সিটিতে গিয়ে দেখে নুসরাত অনেক খুশি, মনে মনে কি যেন ভাবছে আর হাসতেছে। পাগল হয়ে গেল নাকি? যাই গিয়ে জিজ্ঞেস করি। তাই হেঁটে হেঁটে ওর কাছে যায়, গিয়ে সামনে দাঁড়ায়। আকাশকে এমনভাবে দাঁড়াতে দেখে নুসরাত কিছুটা চমকে ওঠে। কি চাই এখানে? মাথার স্ক্রুগুলো কি খুলে গেছে? ওমা, মাথার ভিতর স্ক্রু থাকে নাকি? তোমার মতো মেয়েদের থাকে। তাহলে টাইট দিয়ে দিন। এই মেয়ের সাথে যতই কথা বলবো ততই আমার মাথা খারাপ করে দিবে। কি ভাবতেছেন? স্ক্রু টাইট দেওয়ার জন্য যন্ত্রপাতি আনতে যাচ্ছি। আকাশ ওখান থেকে চলে যায়। এইদিকে নুসরাত সত্যি সত্যি তা ভেবে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে নুসরাত আর ভার্সিটিতে আসলো না, কেননা ওর বড় বোন আসতেছে। তাই নুসরাত ও বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে যেতে যেতে দুপুর হয়ে যায়। ওরা ভেতরে গিয়ে অপেক্ষা করতে থাকে। দুপুর 1টার দিকে নুসরাতের বোন ইরার দেখা পেল। ইরা একটু স্টাইলিশ জামা পরে, কিন্তু যখন দেশে আসে তখন দেশের মতো নর্মাল জামাই পরে। ইরা আসতেই নুসরাত গিয়ে ওকে জড়িয়ে ধরে। কেমন আছিস বোন আমার? আমি তো অনেক ভালো আছি, তা তুই এমন শুকিয়ে কেন যাচ্ছিস? বাবা মায়ের তো আমার দিকে তাকানোর খেয়ালই নেই। তা তো জানি আমি। আমি তো ওখানে গিয়ে একা, আর তুই দেশে মা বাবা দুজনের সাথেও থেকে একা একা থাকিস। আচ্ছা, এখন সেসব কথা বাদ দে। এখন চল, বাবা মা তোর জন্য অপেক্ষা করছে। কি বলিস? আমি তো ভেবেছিলাম ওনাদের সময় হবে না এখানে আসার জন্য। হয়েছে, আর কথা বলতে হবে না। এখন চল বাইরে যাই। হ্যাঁ, চল যাই। ইরা ও নুসরাত বাহিরে আসে। ইরার ওর বাবা মাকে সালাম দেয়। ওনাদের সাথে কথাবার্তা বলে গাড়িতে উঠে ওরা দুজনে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ইরাকে নিয়ে নুসরাত ওর রুমে নিয়ে যায়। আমার জন্য কি কি নিয়ে এসেছিস? তুই যা যা চেয়েছিলি সবই নিয়ে এসেছি। সত্যি? উফ, অনেক খুশি লাগছে। আমাদের দেশে তো ভালো ক্রিম পাওয়াই যায় না। সেই জন্য তো আমি তোর জন্য সব কিছু নিয়ে আসি। ইরা, নুসরাত, দুজনে ফ্রেশ হয়ে খেতে আসো। ঠিক আছে আব্বু, আসতেছি। এইদিকে ওরা দুজনে ফ্রেশ হয়ে নেয়। আর সবার আগে ইরা নিচে নামতে। নুসরাত, তোর আক্কেল বলতে কিচ্ছু হবে না? তুই তোর বড় বোনকে রেখে চলে এসেছিস? আম্মু কি বলছো এসব? আম্মু ঠিকই বলছি। ও এতদিন পর এলো, তুই ওকে যেখানে সাথে করে নিয়ে আসবি সেখানে কিনা তুই একা একা চলে আসলি। কে বলেছে একা একা আসতে? তোরা দুজনে আমাদের বোকা বানালি। কি করব বলো? তোমরা দুজনে কাজ পর্যন্ত আমাদের মধ্যকার নাম কি তা বলতে পারছো না। কি করবো বল, তোদের দুজনের। থাক আব্বু, আর বলতে হবে না। এখন খেয়ে আমি ঘুমাবো। কাল সকালে আমি নুসরাতের সাথে ওর ভার্সিটিতে যাব। ঠিক আছে ঠিক আছে, তো যা ভালো মনে হয়। পরের দিন সকালে নুসরাত ও ইরা ওরা দুজনেই একই রকম পোশাক পরে বের হয়। পথের মধ্যে নুসরাত কিছু নেওয়ার জন্য ভিতরে ঢোকে আর ইরা বাহিরে দাঁড়িয়ে আছে। আকাশ ভার্সিটিতে যাওয়ার সময় তা লক্ষ্য করে, সেজন্য বাইক থামিয়ে যায়। কি ব্যাপার, ভার্সিটিতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? কথাটা কি আমাকে বলছেন? তুমি ছাড়া এখানে আর কে আছে যে তাকে বলবো? তাও তো কথা। আপনি যেখানে যাচ্ছেন সেখানে না হয় যান। বিপদে পড়েছেন মনে হলো, তাই বললাম। কিন্তু আপনি তো দেখছি। আমি কি? কিছু না, আমি যাচ্ছি এখান থেকে। আকাশ চলে যাওয়ার পর নুসরাত বের হয়। বের হয়ে ওরা দুজনে গাড়িতে বসে। গাড়িতে বসার পর কি রে, তোর মুখ এত রেগে আছে কেন?
আর বলিস না, একটা বজ্জাত ছেলে এসে যা না তা বলে চলে গেল। কি তোকে বলে গেল আর তুই চুপচাপ করে বসে রয়েছিস, কিছু বললি না ওকে? তুই কি জানিস না আমি কি করতে পারি? তা তো জানি, এখন ভার্সিটিতে গিয়ে উল্টাপাল্টা কিছু করে বসবি না। তেমন কিছু করব না, তবে ভার্সিটির মধ্যে তোর কি কি চলতেছে তা অন্তত জানতে পারবো। দেখ তুই কিন্তু চিন্তা করিস না, তবে তুই কিন্তু কাউকে সত্যি তা বলবি না। তাই হবে, তবে কোনো ফাজলামি তুই কিন্তু করবি না। ঠিক আছে, করব না। এইদিকে ওরা দুজনে দুদিকে চলে গেল। অন্যদিকে আকাশের সামনে নুসরাত যায়। আকাশ নুসরাতকে দেখে একটু অভিমান করে আছে। এইদিকে আকাশকে এমন অভিমান করতে দেখে কি হয়েছে আপনার, এমন করে বসে আছেন কেন? না এমনি, তার রাস্তায় এতগুলো কথা বলার পরও আপনার শান্তি হয়নি? আমি কখন করছি? কি মেরে বাবা, একটু আগে ঘটনা এখনই ভুলে গেছে? কিছু বলছেন না কেন? তেমন কিছু না, এখন এটা বলুন আমার কাছে কী জন্য এসেছেন? আপনাকে ধন্যবাদ দিতে। ধন্যবাদ কেন? ওই দিন আমাকে বাঁচানোর জন্য। যাক ভালো, তাহলে অন্তত এইটুকু তো মনে আছে। তা তো থাকারই কথা। আচ্ছা, আমি এখন ক্লাসে যাই, বাই। নুসরাত চলে যাওয়ার পর আকাশ ওখানেই বসে থাকে। অন্যদিকে রকি ছেলেটা আজকেও এসেছে। ওই ছেলেটা আজকেও নুসরাতের সামনে এসে দাঁড়ায়। আজকে তোকে কে বাঁচাবে? আমাকে বাঁচানোর কথা বাদ দে, তোকে কে বাঁচাবে তার চিন্তা কর। কি করবি তুই? দেখতে চাস কি করব? এবার ইরা একাই রকিকে মারতে থাকে, আর অন্যদিকে আকাশ এইসব কিছু দেখে বুঝতে পারছে না। যে মেয়েটা ওই দিন মার খেলো সে মেয়েটা কিনা মারছে, ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না। এইদিকে ইরা রকিকে মেরে ওখানেই রেখে দেয়। অন্যদিকে আকাশ ইরাকে নুসরাত মনে করে ওর সামনে যায়। ওই দিন তাহলে চুপচাপ করে দাঁড়িয়েছিলেন কেন? কোন দিন আর কি বলছেন এইগুলো? এটা কি হলো, এই মেয়েটা দেখি সব কিছুই ভুলে যায়। চুপ করে আছেন কেন? কিছু না, আপনি তাহলে যান যেদিকে যাওয়ার। আকাশ চলে আসে। অন্যদিকে নুসরাত ওর ক্লাস শেষ করে চলে আসে ইরার কাছে। ওখানে এসে দেখে রকি মার খেয়ে শুয়ে আছে। সবাই ওদের একসাথে দেখলে সব জেনে যাবে, তাই নুসরাত ইরাকে কল দিয়ে বলে গাড়িতে গিয়ে বসার জন্য। ইরাও তখন গাড়িতে চলে আসে। ইরা গাড়িতে বসে যাওয়ার পর নুসরাত ও আসে এখানে। দুজনে চুপি চুপি বসে যায়। নুসরাত গাড়ি স্টার্ট দেয়। পথে যাওয়ার সময়ে ওরা আজকে ভার্সিটিতে কি কি হলো না হলো সব কিছু দুজনেই শেয়ার করতে থাকে। তবে ইরা এখনও আকাশের ব্যাপারে কোনো কিছুই নুসরাতকে জানায়নি। আচ্ছা, ভার্সিটিতে কোনো ছেলে কি তোকে বিরক্ত করে? একটা ছেলে করেছিল একবার। এরপর আর কেন করেনি? তখন ভার্সিটির একটা ছেলে ওই ছেলেটাকে এমন মার মেরেছিল যে তোকে কি বলবো, বোঝাতে পারবো না। আচ্ছা, তাহলে ওই ছেলেটার সাথে পরিচয় করিয়ে দিস তো। আচ্ছা দিব, কিন্তু তুই এভাবে ভার্সিটিতে আসলে সবাই যে সব কিছু গুলিয়ে ফেলে। এতে কিন্তু অনেক মজাই লাগবে। জানি না তোর এই মজার জন্য আমার কি অবস্থা হয়। তুই কি আমাকে বিশ্বাস করিস না? করি তো বিশ্বাস। আমি চাইবো না আমার ছোট বোনের কোনো অসম্মান হোক। এখন বাড়িতে চল তাড়াতাড়ি, ক্ষুধা লেগেছে। যাচ্ছি তো। ওরা বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে আকাশও বাড়িতে চলে আসে। অন্যদিকে রকি আবারও হসপিটালে। এবার রকির বাবা অনেক ক্ষেপে গিয়েছে। কি হয়েছে আমার ছেলের, ডক্টর? দেখুন, কয়েকদিন আগে আপনার ছেলে অনেক মার খেয়েছে, আর এখন আবার মার খাওয়ার জন্য ওর অবস্থা অনেক খারাপ। শরীরের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে 3 মাস সময় লাগবে ঠিক হতে। কি? এই হতে পারে না, আমার ছেলে 3 মাস এইভাবে মূর্তির মতো থাকতে পারে না। আমার কিছু করার নেই, আর আপনি ওর সাথে 5 ঘন্টা পরে কথা বলতে পারবেন। এবার আমার ছেলেকে যে মেরেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। 5 ঘন্টার পর রকির জ্ঞান ফিরে। রকির জ্ঞান ফিরাতে রকির বাবা রকির কাছে যায়। এখন কেমন লাগছে? বাবা, আমার ভালো লাগছে, কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না কেন? তোর অবস্থা যে পুরোই খারাপ, তোর ঠিক হতে 3 মাস সময় লাগবে। তোর এই অবস্থা কি করে হলো রকি? বাবা, ও
ওই দিন যে মেয়েটাকে আমি ধরেছিলাম, আজকে ওই মেয়েটার কাছে গিয়েছি, আর ওই মেয়েটা আমার এই অবস্থা করেছে। কি ওই মেয়েটা করেছে? হ্যাঁ আব্বু। আমি লোক লাগাচ্ছি, ওই মেয়েটাকে যে করেই হোক আমি তোর কাছে এনে নিয়ে আসবো, আর ওই মেয়েকে তোর বিছানায় আমি এনে দেব, কথা দিলাম। রকির বাবার বেরিয়ে যায়, আর কিছু লোক রেখে যায় রকির দেখাশোনা করার জন্য। অন্যদিকে আকাশ ওর বাবাকে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আসতেই দেখে ওর মা কাজ করছে আর বকতেছে। আব্বু, আজকে আম্মু এমন রেগে কেন আছে? তা আমি কি করে জানবো? তোর আম্মুকে জিজ্ঞাসা কর। করব? হ্যাঁ কর, তাছাড়া আমি তো আছি। তুমি আছো দেখেই তো আমার এত টেনশন। তুই কি আমাকে অপমান করলি? তোমার বউ তুমি যেখানে ভয় পাচ্ছ সেখানে আমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? আমি রুমে যাচ্ছি, তুই এদিকটা সামলা। আকাশের আব্বু চুপি চুপি উপরে যেতে থাকে। তখনই আকাশের আম্মু খেয়াল করে কেউ যদি ভাবে তুই চুপি চুপি উপরে উঠে যাবি আর কেউ দেখতে পারবে না, তাহলে সেটা ভুল করছিস, কারণ আমি সব দেখি। এই রে, কাম সারছে, আমাকে তো দেখে ফেলেছে, এবার তো আর কোনো রক্ষা নেই আমার। আকাশের আব্বু সিঁড়ি দিয়ে নিচে নামছে, আর আকাশের মাও কিচেন রুম থেকে বের হচ্ছে। আমাকে দেখে পালাচ্ছিস কেন? কই পালাচ্ছি আমি? আমি তো উপরে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হব। আমাকে কি এই সংসারে তোমাদের দুজনের চাকর পেয়েছো? আম্মু, হঠাৎ করে এই কথা বলছো কেন? কি হয়েছে বলো তো আমাকে। এই চাকর আমি একা একা কাজ করে আমি শেষ। বুঝতে পারছি, তাছাড়া কাজের লোক 3টা আছে তোমাকে সবজি কেটে দেওয়ার জন্য, আর তুমি শুধু রান্নাটাই তো করো। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাহলে আম্মু এখন তুমি কি চাও? আমি চাই কারো উপরে রান্নার দায়িত্ব দিতে। বেশ তো আম্মু, তুমি তাহলে কাজের বুয়ো পরিবর্তে একজন শেফ রেখে দাও। আমি চেয়েছি ওই বাড়িতে একটা বউ আসুক, যাতে আমি রান্না করা হাত থেকে একটু রেহাই পাই। আম্মু, তুমিও যে কি বলো না, এই বাড়িতে আমরা বাবা ছেলে ছাড়া আর কে আছে? আব্বু, আমি তোমার জন্য মেয়ে দেখবো, তাহলে আম্মুর জন্য সুবিধা হবে, মাকে রান্নার কাজে সাহায্য করতে পারবে। আমার কোনো আপত্তি নেই বিয়েতে। তাহলে আকাশ, তুই মেয়ে দেখে তোর মাকে যেহেতু রাজি, তাহলে তো আর কোনো কথাই নেই। এইদিকে আকাশের আব্বু অনেক খুশি, কিন্তু আকাশের আম্মু তো তেলে বেগুনে জ্বলে ওঠে। আকাশ ওর আম্মুর চেহারা দেখে বুঝতে পারে। করাচ্ছি তোকে আমি বিয়ে। আজকে তুমি ঘর থেকে বের হয়ে যাবে, আর তোদের দুজনকে খাওয়ার বন্ধ। আমি কি করছি তুমি তো বললে? আমি তোর বিয়ের কথা বলছি। এই কথা শুনে আকাশের আব্বু হাসতেছে, যা আকাশ কিছুই বুঝতে পারে না। আব্বু, তুমি হাসছো কেন? তোকে বিয়ে করবে কে? তোকে মেয়েরা দেখলেই তো ভয় পায়। চিন্তা কর না, আমি ওর জন্য মেয়ে দেখব, আর তার সাথে তোকে বিয়ে দিব, আর তাও 1 বছর পর। যাক বাবা, বাঁচলাম। কিন্তু আম্মু, 1 বছর পর কেন? কারণ ওই মেয়ে 1 বছর পর পড়াশোনা শেষ করবে, তারপর তোদের বিয়ে দিব। নয়, হ্যাঁ। এবার আকাশ মুখ গোমড়া করে চলে গেল উপরের দিকে। আকাশ যাওয়ার পর আকাশের বাবা মা দুজনেই হেসে ওঠে। আকাশ রুমে গিয়ে রেস্ট নেয়। অন্যদিকে পরের দিন আকাশ বের হয়ে যায় ভার্সিটির দিকে। তখন দেখে নুসরাত একটা ছেলেকে কানে হাত দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আকাশ তো রীতিমতো অবাক হয়ে যায়। এটা কি হলো? এই মেয়ে দেখে একদিনেই পোল্টি খেয়ে নিল। তাই আকাশ ওই মেয়েটির কাছে যায়। আকাশকে দেখে ছেলেটি চিনতে পারে, তাই আকাশ তাকাতেই ছেলেটি ভয় পেয়ে এখান থেকে চলে যায়। ছেলেটি যাওয়ার পর ইরা পেছনে তাকায়। আপনি আবারও আমার পিছনে লেগেছেন? আমি কোথায় আপনার পিছনে লেগেছি? উল্টো আপনি নিজেই তো আমার সামনে লেগেছেন। মস্করা হচ্ছে আমার সাথে? আপনি কি আমার বেআইন অথবা খালাতো বোন কি হন যে আমি আপনার সাথে ফাজলামো করব? নয়তো ওই ছেলে এইভাবে পালিয়ে গেল কেন? তা আমি কি করে জানবো? ওই ছেলেটিকে খুঁজে জিজ্ঞেস করে নেবেন। ভালো কথা, ভার্সিটিতে এসেছেন কয়েকদিন হলো, আর এই কয়েকদিনে শুরু করে দিয়েছেন। ইচ্ছে হয়েছে করেছি, তাতে আপনার কি? বেশি কথা বলতে আসবেন না আমার সাথে, তাহলে মোটেও আপনার জন্য ভালো হবে না। কেন হবে না? মারবেন কি আমাকে? ধরে নিন তাই।
আচ্ছা, তোমার এইরকম রূপ কেন? মানে? হঠাৎ একরকম দেখি, আবার অন্যরকম দেখি, ব্যাপারটা ঠিক বুঝলাম না। সবটা আপনার না বুঝলেও চলবে। এখন সরেন, আমি যাব। তোমাকে যদি আর কখনো দেখি কাউকে এরকমটা করেছেন, তাহলে মেরে গেটের সামনে আটকে দিব। আপনি বললেই কি আমি শুনবো নাকি? না শুনলে বুঝতে পারবেন। ওই সময় আকাশ মেজাজ খারাপ করে চলে আসতে চেয়েছিল, তখন ইউনিভার্সিটিতে কয়েকটা গাড়ি আসে। গাড়ি থেকে একের পর এক লোক নামতে থাকে। এসে ওরা ইরাকে ঘিরে দাঁড়ায়। আপনারা কারা? আমাকে এইভাবে ঘিরে রেখেছেন কেন? তোর এত বড় সাহস যে তুই রফিক ভাইয়ের গায়ে হাত তুলিস? তোকে তো আমি... আয় দেখি কি করতে পারিস তোরা। ওরা সবাই মিলে ইরাকে মারতে থাকে। ইরা প্রথম প্রথম ওদের মারে, আকাশ সেজন্য সাহায্য করেনি। অন্যদিকে কিছুক্ষণ পর ইরা আর পেরিয়ে ওঠে না, তাই ওরা ইরাকে ঘিরে দাঁড়িয়ে কয়েকটা বাড়ি মারে লাঠি দিয়ে। এতে ইরা অনেক দুর্বল হয়ে যায়। যখনই ইরাকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, তার আগে আকাশ ওখানে গিয়ে ইরাকে দূরে সরিয়ে নেয়। তখনও ইরার কোনো জ্ঞান ছিল না, তাই আকাশ ইরাকে ওর কাঁধে নেয়, তার সাথে মুখ দিয়ে সিটি মারে। সাথে সাথে কতগুলো ছেলে বের হয়ে আসে, ওদের সাথে শাকিলও বের হয়ে আসে। ভাই কি হয়েছে? আর এরা কারা? তোরা এদের সামলা, আমি একে নিয়ে হসপিটালে যাচ্ছি। ভাই চিন্তা করবেন না, আপনি ভাবিকে নিয়ে যান। যা বলছি তাই কর। রবি ওদেরকে দেখতেছে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে। হসপিটালে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর দেখুন তো কি হয়েছে। আপনি এখানে দাঁড়ান, আমি দেখতেছি। ডক্টর ইরাকে নিয়ে ভেতরে যায়, চিকিৎসা দিয়ে মোটামুটি সুস্থ করে তোলে। আকাশ ইরার কাছে যেতেই ইরা আকাশকে জড়িয়ে ধরে। ইরা হঠাৎ করে জড়িয়ে ধরাতে আকাশ অবাক হয়। কি করছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমাকে বাড়িতে যেতে হবে, সবাই নয়তো টেনশন করবে। আচ্ছা চলুন, আমি নামিয়ে দেই। আচ্ছা চলুন তাহলে। আকাশ ইরাকে ওর বাড়িতে পৌঁছে দেয়। ইরা অনেকবার বলছিল বাড়ির ভেতরে আসার জন্য, কিন্তু আকাশ আসেনি। আকাশ যাওয়ার পর নুসরাত চলে আসে। কি হয়েছে তোর বোন? তেমন কিছু না, ওই দিন যে ছেলেটাকে মেরেছি, ওই ছেলে লোক পাঠিয়েছে আমাকে মারার জন্য। কি বলছিস তুই? তোর তেমন কিছু হয়নি তো? একটু ব্যথা পেয়েছি, তবে একজন এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যায়। তা আপু কে সে ভাগ্যবান ব্যক্তি? আমি ওর নাম জানি না, তবে দেখতে এত হ্যান্ডসাম যা বলার বাহিরে। এক কথায় প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছি। তাহলে তো ভালোই, আমি দুলাভাই পেয়ে গেলাম। একদম বাজে কথা বলবি না। আমি কয়েকদিন পর চলে যাব, তবে জানি না যাওয়ার আগে ওকে মনের কথা বলে যেতে পারবো কিনা। চিন্তা করিস না আপু, তোর সাহায্য লাগলে আমাকে অবশ্যই বলবি। তোকেই তো সাহায্য করতে হবে, কারণ তুই তো আমার পিচ্চি বোন। করব। এখন তুই ভিতরে আয় আর রেস্ট কর। ঠিক আছে। এইদিকে আকাশ বাড়িতে এসে বারবার নুসরাতের কথা মনে পড়তে থাকে। তার উপর আজকের আচরণ তো আরও অবাক করে দিয়েছে আকাশকে। এগুলো ভাবতে থাকে, তখনই আকাশের আম্মু আসে। আকাশ, তোকে আজকে এত খুশি খুশি লাগছে, ব্যাপার কি বল তো? আচ্ছা আম্মু, একটা কথা বলবো? কি কথা বল? আমি যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করি, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? কিন্তু আমি তো... প্লিজ আম্মু, আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে করি, তাহলে সমস্যাটা কোথায়? আর তুমি যে আমার সাথে মেয়েটির বিয়ে দিবে, ওই মেয়ে কি তা জানে? না, তাও তো জানে না। দেখলে তো আম্মু, এখন যদি ওই মেয়েটি অন্য কোনো ছেলেকে বিয়ে করে, তাহলে আমি তখন কি করব? তা তুই ঠিক বলছিস। তাহলে আমি যা বলছি তাই হবে। এদিকে নুসরাত একদিন ধরে ভার্সিটিতে আসেনি। আকাশের তেমন একটা ভালো লাগছে না। পরের দিন আকাশ ভাবছে নুসরাতের বাড়িতে যাবে, ঠিক তাই করলো। বাড়িতে গিয়ে দারোয়ানকে বলল, দারোয়ান বলে দেয় যে নুসরাত ভার্সিটিতে গিয়েছে। তাই আকাশও দেরি না করে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে নুসরাতকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর আকাশ নুসরাতকে ক্লাসে দেখে, তাই আকাশ বের হয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। ক্লাস শেষ করে নুসরাত বের হয়, তখন আকাশ দৌড়ে গিয়ে নুসরাতকে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরাতে নুসরাত কোনো কিছুই বুঝতে পারছে না। তুমি ঠিক আছো তো? আমি তো ঠিকই আছি,
তা আমাকে এইভাবে জড়িয়ে ধরছেন কেন? ওই দিন তো তুমি আমি কি? তাড়াতাড়ি বল। কিছু না, গতকাল আসোনি কেন? কোথায় আসবো আর কেনই বা আসবো? আপনি তো আমাকে কোথাও যেতেও বলেননি। এই মেয়ের দেখি সত্যি মাথা খারাপ হয়ে আছে, নয়তো এরকম পাগলের মতো বকছে কেন? কিছু কি ভাবছেন? ভাবছি তোমার সাথে আর 1 মিনিট কথা বললে আমি হয়তো পাগল হয়ে যাব। তাহলে কি পাগলা গারদে নিতে হবে? তুমি সাথে গেলে যেতে পারি। আমার বয়েই গেছে আপনার সাথে যেতে। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা? আমি তোমাকে ভালোবাসি। কি বলছেন এইসব? সত্যি, আমি ঠিক বলছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে কয়েকদিন সময় দাও, আমি ভেবেচিন্তে জানাবো। ঠিক আছে, তুমি ভেবেচিন্তে জানাও। আমি তাহলে এখন আসি। অন্যদিকে নুসরাত বাড়িতে আসে। বাড়িতে এসে খুশি, কেননা ও যাকে পছন্দ করে সে আজকে তাকে প্রপোজ করেছে সেজন্য। বাড়িতে আসার পর ইরা জিজ্ঞেস করে, কিরে বোন, এত খুশি খুশি লাগছে কেন? আমি না প্রেমে পড়ে গিয়েছি। কি সত্যি বোন, তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ বোন, আমার তার ছেলেটা কে রে? আমার ভার্সিটিতে। তবে ও পড়ে না, আমাকে সবসময় বিপদের হাত থেকে বাঁচায়। কি বলিস? আমারও তো সেম কাহিনী। কি বলছিস? তুইও কি কারো প্রেমে পড়েছিস নাকি? কিছুটা। সত্যি আপু? তা কে সে ছেলে? আমি যে তোদের ভার্সিটিতে গিয়েছিলাম ওখানের। কি বলছিস কি আপু? তা ছেলেটার নাম কি, দেখতে কেমন? আমি ওকে পছন্দ করি, আর ও আমাকে করে কিনা তা জানি না। ওই ছেলেটি আমার বারবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তাহলে তো অনেক রোমান্টিক ব্যাপার। হ্যাঁ, অনেক রোমান্টিক ব্যাপার। তা আমার সাথে দুলাভাইয়ের পরিচয় করাবি না? কিন্তু আমি তো কালকেই চলে যাব, আর তুই কি ওই ছেলেটাকে হ্যাঁ বলেছিস? না আপু, আমি 2 দিন সময় চেয়েছি। আরে, তুইও যখন ওকে পছন্দ করিস তাহলে হ্যাঁ কেন বললি না? আসলে আমি শিওর হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে ওই ছেলেকে এখনই কল দিয়ে হ্যাঁ বলে দে। আমার কাছে তো নাম্বার নেই। তাহলে আমার সাথে পরিচয় করিয়ে দিস কেমন? ও তো 2 দিন ভার্সিটিতে আসবে না। আর দেখাই হলো না। আমি তো কাল চলে যাব, তোদের রিলেশন আর দেখাই হলো না। আরে আপু, চিন্তা কেন করছো? আমি তো আছি। তুই তো আছিস, দুই বোন একই সাথে প্রেমে পড়লাম। ব্যাপারটা কি সুন্দর না? অনেক সুন্দর। এখন আমি তাহলে রুমে যাই। রোমে চলে যায় দুই বোন। পরের দিন সকালে নুসরাত ইরাকে নিয়ে চলে যায় এয়ারপোর্টে। ওখানে ইরাকে পৌঁছে দেয়। ইরা ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার 1 ঘন্টা পর আকাশকে দেখতে পেল, তাই নুসরাত আকাশের কাছে যায়। আরে, আপনি এখানে কি করছেন? আমি এই তো আমেরিকায় যাচ্ছি। কি বলেন? আজকে গেলে ফিরবেন কখন? আজকে যাব আর কালকে রাতের মধ্যে চলে আসব। সাবধানে যাবেন। একটা কথা বলার ছিল, তুমি এখানে কেন? আমি এখানে কেন তাই তো জানতে চান? সেই প্রশ্নটাই তো করলাম। আমি আসলে আপনাকে ফলো করতে করতে এসেছি। আমাকে ফলো করে আসার কারণ? না, এমনি আসলাম। ঠিক আছে, তাহলে আমি গেলাম। 2 পা সামনে ফেলে আর 3 পা পেছনে দিয়ে নুসরাতের কপালে একটা চুমু দেয়। এতে নুসরাত একটু বেশি অবাক হয়। চুমু খেয়ে নুসরাত তো রীতিমতো অবাক হয়ে যায়। অন্যদিকে আকাশ তো এয়ারপোর্টের ভেতরে ঢুকে ভেতরে চলে যায়। অন্যদিকে নুসরাত তো মুস্কি হাসতে হাসতে বাসায় চলে যায়। অন্যদিকে আকাশ আমেরিকায় চলে আসে। ওখানে ব্যবসায়ের কাজগুলো করতে থাকে। অন্যদিকে নুসরাত তো অনেক খুশি, কেননা আকাশ ওকে প্রপোজ করেছিল সেজন্য। 2 দিন পর আকাশ চলে আসে বাড়িতে। বাড়িতে এসে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আকাশ নুসরাতের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নুসরাত আসে। এত লেট কেন করলে? কোথায় লেট করলাম? আমি ঠিক সময় তো এলাম। তাহলে আমি মনে হয় তাড়াতাড়ি চলে আসলাম। তাই হবে হয়তো। তা এখানেই কি সব কথা বলবো নাকি আরো অনেক দূরে নিয়ে যাবে? তাহলে বাইকের পিছনে ওঠো। নুসরাত আকাশের বাইকের পেছনে ওঠে।
এতে করে পুরো ভার্সিটির সবাই তাকিয়ে আছে, তার সাথে মেয়েগুলো তো হা করে তাকিয়ে আছে, কেননা আজ পর্যন্ত আকাশের বাইকে কোনো মেয়ে ওঠার সাহস পায়নি। সেখানে আকাশ নুসরাতকে বাইকে ওঠাচ্ছে, এটা দেখে তো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অন্যদিকে আকাশ নুসরাতকে নিয়ে চলে আসে খোলা আকাশের নিচে, যেখানে নদীর ধারে সাদা সাদা কাশফুলের দেখা যায়। ওখানে গিয়ে ওরা দাঁড়ায়। এখন বলো তোমার মতামত কি? তার আগে আমি একটা কথা বলবো, ভয় পেয়ে বলার কোনো প্রয়োজন নেই, তুমি নির্ভয়ে বলতে পারো। ঠিক আছে, বলতে পারি, তবে আমাকে কাশফুল দিয়ে প্রপোজ করতে হবে। ঠিক আছে, 1 মিনিট অপেক্ষা করো। আকাশ বাইকের ভেতর থেকে একটা ছোট্ট ছুরি বের করে, ওই ছুরি দিয়ে ভালো এবং সুন্দর দেখে কয়েকটা কাশফুল কেটে নেয়। এরপর হাঁটু গেড়ে নুসরাতকে প্রপোজ করে। আই লাভ ইউ নুসরাত। এরকমভাবে প্রপোজ করাতে নুসরাত আকাশের হাত থেকে ফুল নিয়ে আই লাভ ইউ টু। সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে। আকাশও নুসরাতকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর চলো তোমাকে মায়ের সাথে পরিচয় করিয়ে দেই। এখন না আকাশ, আগে আমার পড়াশোনা শেষ হোক, তারপর না হয় আমরা বিয়ে করব। কিন্তু তার আগে যদি তোমার মা বাবা তোমার বিয়ে দিয়ে দেয়? এমনটা কেউ কখনো করবে না, কারণ আমার পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ আমাকে বিয়ে দিবে না, বুঝলে? তাহলে কি এই 1 বছর প্রেম করব? তাই করব। তবে চিন্তা করো না, আমি তোমাকে ধোকা দিব না। কি যে বলো না তুমি, তুমি রাজি হয়েছো এতেই আমি খুশি। এখন চলো আমরা দুজনে মিলে হাঁটি। ওরা দুজনেই হাঁটতে থাকে। অন্যদিকে আকাশ নুসরাতের হাত ধরে হাঁটতে থাকে। অন্যদিকে নুসরাত পড়ে যেতে চাইলে আকাশ ধরে ফেলে। চিন্তা করো না, তোমাকে এইভাবে ধরে রাখবো সারা জীবন। সত্যি বিকাল হয়ে আসছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। আমার সাথে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আচ্ছা চলো। আকাশ নুসরাতের বাইকের পেছনে নিয়ে যেতে থাকে। নুসরাতও আকাশকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর আকাশ নুসরাতকে নিয়ে বাড়ির সামনে চলে আসে। নুসরাত তো নেমে তো অবাক। কি ব্যাপার, তুমি আমার বাসা চিনলে কি করে? কি করে আবার? বুঝতে পারছি, তাহলে আমি এখন ভিতরে যাই, তুমি লক্ষ্মী ছেলের মতো এখন বাসায় যাবে। মুখের কথায় কি আর মন গলে, তুমিই বলো। তার জন্য কি করতে হবে? কপালে একটা চুমু দিয়ে যাও। কি বলছো? সবাই দেখলে কি বলবে? কেউ কিছু বলবে না। চোখ বন্ধ করো তাহলে। আকাশ চোখ বন্ধ করলে নুসরাত একটা চুমু দিয়ে চলে যায় ভেতরে। আকাশ বাইক নিয়ে চলে আসে বাড়িতে। অন্যদিকে ইরা ওখানে গিয়ে আকাশের জন্য মন কেমন কেমন যেন করত। উফ, ছেলেটাকে আমি এখনো ভুলতে পারছি না। একদিকে ছেলেটা, আবার অন্যদিকে পড়াশোনা। কোনটা রেখে কোনটা যে শেষ করব বুঝতে পারছি না। আমার তো পরীক্ষা আর 4 মাস বাকি আছে। এখন পরীক্ষায় ফোকাস করি, পরীক্ষা দিয়ে ওকে আমার মনের কথা বলে দিব। এদিকে ইরা পড়াশোনা শুরু করতে থাকে। অন্যদিকে আকাশ ও নুসরাত ভালোই প্রেম করতে থাকে। ওদের ওই প্রেমের কথা এখন ভার্সিটির সবাই জানে, তাই এখন আর কেউ ভয়ে নুসরাতকে কোনো কথা বলে না। নাই কোনো ছেলে ওকে বিরক্ত করার সাহস পায়। সেজন্য নুসরাত অনেক ভালোভাবে দিন কাটায়। এদিকে যেতে যেতে 2 মাস কেটে যায়। রকি অনেক সুস্থ হয়। রকি সুস্থ হয়ে নুসরাতের উপর প্রতিশোধ নেয়ার জন্য চিৎকার করে ওঠে। নুসরাত, আমি আসতেছি তোমাকে পাবার জন্য। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না নুসরাত। তোর শরীর ভোগ করে আমি নিজের জ্বালা মিটাবো। শান্ত হও রকি, শান্ত হও। তুই কোনো চিন্তা করিস না রকি, আমি তো আছি। আমি থাকতে ওই মেয়ে অন্য কারো হতে পারে না। বস, একটা খবর পেয়েছি। কি খবর, তাড়াতাড়ি বল। বস, আমরা খবর নিয়ে জানতে পারি কি খবর, তাড়াতাড়ি বল। ওই মেয়েটা একটা ছেলের সাথে প্রেম করে। তা ছেলেটা কে? ওই ব্যাপারে কি কোনো খোঁজ খবর নিয়েছিস? বস, তেমন কোনো খোঁজ খবর পাইনি। তাহলে খোঁজ লাগা, কে এই ছেলে? তবে বস, একটা ব্যাপারে শিওর। কোন ব্যাপারে? ওই ছেলেটিকে দেখে মনে হচ্ছে অনেক বড় লোক ঘরের সন্তান। কি বলছিস? মেয়েটিও তো অনেক বড় লোক ঘরের মেয়ে, আর ছেলেটিও সেম। তাহলে এখন কি করব? ছেলেটির নাম্বার ইনফরমেশন পেয়েছিস? না বস,
তবে চিন্তা করবেন না, আমরা খুব শীঘ্রই তা বের করব। তোমরা তাহলে আসতে পারো। এইদিকে দিন যেতে থাকে। আকাশের সাথে নুসরাতের একটা ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। নুসরাতের পরীক্ষা প্রায় শেষ হওয়ার দিকে। আকাশ ওর বাবা মায়ের কাছে যাবে ওদের বিয়ের কথাবার্তা বলার জন্য। তাই নুসরাতকে বলে, এখন তো তোমার পড়াশোনা শেষ, তার উপর তোমার অবস্থাও ভালো না, এখন তাহলে কি করবে? কি আর করব, তোমার বউ হয়ে তোমার বাড়িতে যাব। একটা কাজ করলে হয় না, তোমাকে আগে একবার আমার বাড়িতে নিয়ে যাই। এই তোমার কোনো খারাপ মতলব নেই তো? কিছুটা আছে। তাহলে তো যেতেই হয়। কথাটা বলে ওরা দুজনেই হাসতে থাকে। নুসরাতকে বাইকের পিছনে বসিয়ে আকাশ ওর বাড়িতে নিয়ে আসে। আকাশের বাড়িটা দেখে নুসরাত তো অনেক অবাক হয়ে যায়, কেননা এত বড় বাড়ি নুসরাত আগে কখনো দেখেছে বলে মনে হয় না। কি ব্যাপার, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরেও যাবে? ও না, আহ, আসলে এত সুন্দর একটা বাড়ি আর কখনো দেখিনি সেজন্য। এখনো তো কিছুই দেখলে না, ভিতরে তো দেখার এখনো বাকি আছে। আচ্ছা চলো। আকাশ নুসরাতের হাত ধরে ভেতরে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর প্রতিটা রুম দেখতে থাকে। নুসরাত তো ভেতরে দেখে মনে হচ্ছে কোনো স্বর্গের ভেতর চলে এসেছে, কেননা বাড়ির ভেতরে ও ঝর্ণা আছে আর এত সুন্দর লাগছিল যে বলার বাহিরে। অন্যদিকে আকাশ সবার রুম দেখিয়ে এবার নিয়ে যায় আকাশের রুমে। এটা কার রুম? আমাদের দুজনের রুম। তাহলে আমি যাব না। কেন যাবে না? বলা তো যায় না কোথায় কি রেখেছো। আগে ছাদের থেকে ঘুরে আসি, তারপর তোমার রুমে যাব। এখন দুপুরবেলা, ছাদ গরম থাকবে, তাই রুমে চলো। রুমে নিয়ে গিয়ে উল্টাপাল্টা কিন্তু কিছু করবে না বলে দিলাম। ঠিক আছে, কোনো কিছু করব না, এখন আসো তো রুমে। আকাশ নুসরাতকে রুমে নিয়ে যায়। ওখানে সব কিছু দেখাতে থাকে। নুসরাতও সব কিছু দেখতে থাকে। দেখা শেষ হওয়ার পর, তোমার রুমে বারান্দা নেই? কেন বলো তো? আরে আমার বারান্দা খুব ভালো লাগে। তাহলে চলো দেখাই তোমাকে। নুসরাতকে নিয়ে বারান্দায় যায়। নুসরাত তো বারান্দা দেখে ফিদা হয়ে যায়, কেননা এটাকে বারান্দা বললে ভুল হবে। মনে হচ্ছে কোনো সাগর পাড়ে চলে এসেছে ওরা। ওয়াও, কত সুন্দর তোমার বারান্দা! তো ফুল, চারিদিকে ফুলের গাছ, আর মধ্যখানে সুইমিং পুল। দুজনে মিলে এখানে গোসল করব। লজ্জা পেতে হবে না, তুমি চাইলে এখনই গোসল করতে পারো। মাথা খারাপ কি তোমার? এখন গোসল করলে আমি কি পরব? তার ব্যবস্থা আমি করব। বাবা মা কোথায়? ওনারা বেড়াতে গিয়েছে, আর ওনারা কালকে আসবে। কিন্তু আমি পরে পরব কি? বলছি তো, ব্যবস্থা আমি করব। কথাটা বলেই নুসরাতকে পানিতে ফেলে দেয়। নুসরাত পানিতে নেমে সাঁতার কেটে গোসল করতে থাকে। নুসরাত অনেক মজা নিয়ে গোসল করতে থাকে। এইদিকে নুসরাত বলাতে আকাশও ওর সাথে গোসল করতে থাকে। গোসলের শেষে আকাশ নুসরাতের জন্য শাড়ি নিয়ে আসে। আমি তো শাড়ি পরতে জানি না। চিন্তা করো না, তুমি শাড়ি ছাড়া বাকিগুলো পরে নাও, আমি নয় শাড়ি পরিয়ে দিব। ঠিক আছে। নুসরাত ওয়াশরুমে গিয়ে বাকিটা পরে শাড়ি নিয়ে আকাশের সামনে এসে হাজির হয়। আকাশ তো নুসরাতকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছে, কেননা নুসরাতকে অনেক সুন্দর লাগছিল। তার উপর নুসরাতের নাভির দিকে চোখ যেতেই নুসরাত তা বুঝে ফেলে। তাকিয়ে না থেকে শাড়ি পরিয়ে দাও, আমাকে বের হতে হবে, আর এইগুলো তো নিয়ে যেতে হবে। এই দেখো মেশিন, এখানে এইগুলো রেখে দাও, আর মেশিন অন করলে 1 ঘন্টার মধ্যে দেখবে শুকিয়ে যাবে। সত্যি? কি মেশিন এগুলো? তোমার না জানলেও চলবে, এখন যা বলছি তাই করো। আমি জানি না কিভাবে রাখতে হয়, তুমি রেখে দাও। কি বলছো? শুকাতে দিলে তো তোমার ওইগুলো। তাতে কি, বিয়ের পর যা ধরবে তা এখন ধরলে সমস্যা নেই। তুমি দাও, আমি নিচে গেলাম খাবার রান্না করতে। নুসরাত চলে যায়। আর অন্যদিকে আকাশ ইরা জামাসহ বাকিগুলো মেশিনে দিয়ে দেয়। নুসরাত নিচে নেমে দেখে খাবার আগে থেকেই রান্না করা আছে। এতে নুসরাত অবাক হয়। কিছুক্ষণ পর আকাশ আসলে, এইগুলো কে রান্না করলো? আরে আম্মু সকালে যাওয়ার সময় রান্না করে দিয়ে গেছে, তাছাড়া তোমাকে আনবো বলে কাজের লোকেদের চলে যেতে বলেছি, ওরা কাল আসবে,
তাই এখন তাড়াতাড়ি করে খাবার খাও, তোমাকে আবার দিয়ে আসতে হবে, নয়তো তোমার বাবা আবার টেনশন করবে। ঠিক আছে। ওদের খাওয়া শেষ হলে আকাশ নুসরাতকে বাড়িতে দিয়ে আসে। পরের দিন সকালে আকাশের বাবা মা দুজনেই আসে। ওনারা আসার পর রেস্ট নেয়। বিকালবেলা ওনারা আকাশের রুমে আসে। আকাশ, তোকে একটা কথা বলার ছিল। কি কথা আম্মু? তোকে যে বলেছিলাম মনে আছে, একটা মেয়ের কথা? হ্যাঁ আছে তো, কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন? কারণ আমরা এখন তোকে নিয়ে ওই মেয়েকে দেখতে যাব। কি, না গেলে হয় না আম্মু? কেন কিন্তু না, আমি ওকে কথা দিয়েছি তোমাকে আমি ওখানে নিয়ে যাব। কিন্তু আম্মু, আমি তো অন্য একটা মেয়েকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। দেখো, আমি ওদেরকে কথা দিয়ে রেখেছি, যদি তুই না যাস তাহলে যে ওদের সামনে আমাকে ছোট হতে হবে। ঠিক আছে, আমি যাব, তবে ওই মেয়েকে আমার যদি পছন্দ না হয় তাহলে তোমরা কিন্তু আমাকে ওর সাথে বিয়ে দিতে পারবে না। ঠিক আছে, আমি কথা দিলাম, তুমি যদি ওকে না পছন্দ করো তাহলে আমি ওদের বিয়ে দিব না। এই তো আমার সুইট আম্মু। আকাশের বাবা মা আকাশকে নিয়ে চলে আসে মেয়ের বাড়ির সামনে। বাড়ির সামনে আসতেই আকাশ বলে ওঠে, এই বাড়িতে কেন এসেছো? ওই বাড়িতে তোর জন্য মেয়ে দেখেছি, এখন চল আমার সাথে। আকাশ ভিতরে যায়। এরপর ওনারা কথা বলতে থাকে। কিছুক্ষণ পর নুসরাত আসে, তাহলে মুখ গোমরা করে। নুসরাত এখনও সামনে একবারও তাকায়নি। আকাশ নুসরাতকে দেখারও প্রয়োজন মনে করেনি। মা, তোমার মুখটা একটু দেখি তো, আমার ছেলে তোমাকে পছন্দ করে নিক। মা, মুখ দেখতে হবে না, আমার মেয়ে পছন্দ হয়েছে। এইদিকে নুসরাতের কথাটা খুব পরিচিত মনে হলো, তাই নুসরাত ঘুমটা উঠিয়ে তাকিয়ে দেখে আকাশ, যার জন্য নুসরাত অনেক চমকে ওঠে। তার সাথে আকাশ চোখ মারে, সেজন্য দ্বিতীয়বারও নুসরাত চমকে ওঠে। এখানে কি হচ্ছে না হচ্ছে তা নুসরাত কিছুই বুঝতে পারছে না, তাই যা হচ্ছে চুপচাপ দেখে যাচ্ছে। মেয়ে আমার পছন্দ হয়েছে। আমার ছেলে যখন পছন্দ করেছে তখন তোর মেয়ের পছন্দ হলে বিয়ের তারিখ ঠিক করে নিতে পারি। নুসরাত, তুই কিছু বল। তুমি যা বলবে তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এইদিকে নুসরাতের আম্মু ও আকাশের আম্মু পুরোই অবাক, কেননা ওরা দুজনেই বাড়ি থেকে বলেছিল যে বিয়ে করবে না, কিন্তু এখানে এসে হঠাৎ করে পাল্টে দেয় ওনারা অবাক হয়। তাহলে 5 দিন পর ওদের বিয়ে, তাই এই 5 দিন আমরা ওদের জন্য কেনাকাটা করি। ঠিক আছে, তাই হবে। ওনারা বাড়িতে চলে আসে। এসে আকাশ কোনো কথা বলেনি। এইদিকে নুসরাত অনেক খুশি। নুসরাত আকাশকে কল দেয়। আকাশ ওকে সবটা বুঝিয়ে বলে। নুসরাত তো সবটা শুনে অনেক খুশি হয়। ওরা অনেক কথাই বলতে থাকে। অন্যদিকে নুসরাত ওর বোনকে কল দেয়। আপু, তুই কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? আমি তো অনেক ভালো। তা হঠাৎ এত খুশি খুশি লাগছে তোর? সত্যি আপু, তোকে বলে বোঝাতে পারবো না। সে কি রে, এত খুশি কেন তুই? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ওয়াও, সত্যি বলছিস? সত্যি বলছি বোন। কিন্তু তুই রাজি হলি কি করে? তুই না একটা ছেলের সাথে রিলেশনে আছিস? আরে ওই ছেলেটার সাথেই তো। কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। তাহলে শুন ব্যাপারটা। আমার আর ওর 1 বছরের রিলেশন। আম্মু আর আমার জন্য যে পাত্রকে আসতে বলল, ভাগ্যক্রমে ও আমারই বয়ফ্রেন্ড ছিল। কি বলিস কি? এই জন্য আমার বোনটা এত খুশি? হ্যাঁ, এই জন্যই অনেক খুশি আমি। তা তোর বিয়ে কবে? এই তো 5 দিন পর। আর তোকে কিন্তু 3 দিনের ভিতরেই আসতে হবে। তুই একদম টেনশন করিস না। আমি যেখানে ভেবেছিলাম 7 দিন পর আসবো, সেখানে তোর বিয়ে বলে কথা। আমি না এসে কি পারি? এই তো লক্ষ্মী বোন আমার। আমি তোকে ওর ছবি পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন পাঠাতে হবে না। আমি তোর বরকে বিয়ের দিন একসাথেই দেখব। ঠিক আছে। এইদিকে দুই পরিবারের শপিং করা শেষ। তার সাথে বাড়িও সাজাতে ব্যস্ত সবাই মিলে। পুরো 2 বাড়ি সাজানো শেষ। বাড়ি সাজানো শেষ হলে ইরাও চলে আসে। এসেই দু বোন দুজনকে জড়িয়ে ধরে। এত লেট কেন করলি? কোথায় লেট করলাম? আরো আগে আসতে পারতি।
তোর আমি বিয়ের দিন একই ড্রেস পরবো। আমি সব কিছু ম্যাচিং করে কিনে এনেছি। তাহলে তো ভালোই হবে, কে আসল আর কে নকল বুঝা যাইবে না। আমার বিয়ের পর তুই ভার্সিটিতে গিয়ে ওই ছেলেটাকে খুঁজে তোর মনের কথা বলে দিবি। ঠিক আছে দিব। এরপর শুরু হলো ওদের গায়ে হলুদের অনুষ্ঠান। পরের দিন বিয়ে, তাই ইরা ও নুসরাত ওরা দুজনেই রেডি হয়ে বসে আছে। আকাশও চলে আসলো। আকাশ ওর জায়গায় গিয়ে বসে আছে। ইরা আকাশকে দেখেও চিনতে পারছে না, কারণ আকাশের মুখটা ঢাকা। তার উপর পাগড়ির জন্য বুঝতে পারছে না। কাজী এসে ওদের দুজনের বিয়ে পড়িয়ে দেয়। অন্যদিকে আকাশ নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়ে। ওদের সাথে ইরাও যায়, তবে ইরা ওর মুখটা ঢেকে রাখার জন্য ইরার মুখটা কেউ দেখতে পায়নি। আকাশ নুসরাতকে নিয়ে আসে ওর বাড়িতে। আকাশ যখন পাগড়ি আর মুখ থেকে রুমালটা সরায়, তখন ইরা তো অনেক অবাক হয়। এই হতে পারে না, আমি যাকে ভালোবাসি সে আমার বোনকে বিয়ে করতে পারে না। আমি যে আকাশকে কোনো মতেই হারাতে চাই না। যে করেই হোক আমাকে কিছু একটা প্ল্যান করতেই হবে, যাতে করে আকাশ আমাকেও বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু কি করব আইডিয়া পেয়ে গেছি। এখন শুধুমাত্র নুসরাত একবার রাজি হয়ে গেলেই হয়। তাই ইরা নুসরাতের কাছে যায়। নুসরাতের কাছে গিয়ে পুরো রুমটা দেখতে থাকে। তার সাথে নুসরাত বলে, কিছু বলবি কি আমাকে? আচ্ছা দুলাভাইকে বোকা বানাবো। কিভাবে? তাহলে কানে কানে বলি। আচ্ছা বল। নুসরাতের কানে কানে ইরা ওর প্ল্যান জানায়, কিন্তু নুসরাত এখনও বুঝতে পারছে না এটা ওর জন্য কতটা খারাপ অবস্থায় নিয়ে আসবে, তা জানে না। ইরার প্ল্যান শুনে নুসরাত রুম থেকে বেরিয়ে যায়। নুসরাত যাওয়ার পর আকাশ রুমে ঢোকে। ওখানে এসে আকাশ নুসরাত মনে করে ইরাকে জড়িয়ে ধরে। এদিকে ইরা যা চায় তাই হতে চলেছে, তাই ইরা আর একটি বারের জন্য আকাশকে বাধা দেয়নি। এদিকে আকাশ তো নুসরাত ভেবে ইরাকে আদর করেই যাচ্ছে, কিন্তু ইরা কোনোভাবে বাধা দেয়নি। আকাশ নুসরাত ভেবে ইরাকে নিয়ে যায় বিছানায়। এরপর যা হলো তার আপনাদের শুনে কোনো লাভ নেই, কেননা বাকিটা আপনারা নিজেই বুঝে নেন। 1 ঘন্টা পর নুসরাত অপেক্ষা করেই যাচ্ছে, কিন্তু রুমের ভেতর থেকে কোনো চেঁচামেচির শব্দ বা ইরা বেরও হচ্ছে না। তাই নুসরাত রুমের সামনে আসে। নুসরাতকে এভাবে আসতে দেখে আকাশের মা জিজ্ঞেস করে, এই কি বৌমা, তুমি এখন বাইরে এসেছো? এই তো আম্মু, 1 ঘন্টা হলো। কি বলছো এসব? আকাশ ভিতরে গেছে 1 ঘন্টা হলো। যদি তুমি এখানে হও তাহলে আকাশের সাথে ভিতরে কে গেছে? আম্মু, ও আমার বোন। তোমার বোন তো বুঝলাম, কিন্তু তোমার বোনকে দেখতে আকাশ তো চলে আসার কথা, আর আমাকে তো চেঁচামেচি করার কথা। সেখানে কি না ও চেঁচামেচি করে না? আমার বোনটাও তো তাই বলেছিল, ও আকাশকে বোকা বানিয়ে বাইরে আসবে, কিন্তু তার তো কোনো কিছুই হচ্ছে না। আমার না টেনশন হচ্ছে। আম্মু, আমারও সেম অবস্থা, দরজা খোলার ব্যবস্থা করো। আকাশের আম্মু ঘরের ভেতর থেকে ওনার স্বামীকে ডেকে নিয়ে আসে। সাথে দরজা ধাক্কা দিচ্ছে, কোনো লাভ হচ্ছে না, কারণ আকাশের রুমটা সাউন্ড প্রুফ। বাহির থেকে যত জোরে সাউন্ড দেয়া হোক না কেন, রুমের ভেতর একটুও শোনা যায় না। ওনারা অনেক চেষ্টা করেও কোনো রকমে দরজা খুলতে পারল না। ওদের অনেক কলও করেছে, কিন্তু ফোন বন্ধ। তাই আকাশের বাবা মা আর নুসরাত রুমের বাহিরে সোফায় বসে আছে, আর আকাশের বাহির হওয়ার জন্য অপেক্ষা করছে। সকাল 8টায় আকাশ ঘুম থেকে উঠে দরজা খুলে বের হয়ে দেখে ওর বাবা মা বাহিরে সোফায় শুয়ে আছে, আর ওনাদের সাথে একটা মেয়েও আছে। তাই আকাশ ওখানে গিয়ে ওর বাবা মাকে বলে, বাবা মা, তোমরা এখানে কেন শুয়ে আছো? আর এই মেয়েটিকে? আকাশের কথায় ওর বাবা মা চোখ মেলে তাকায়। ওনারা আকাশের বের হওয়া দেখে বলে, আকাশ তুই ঠিক আছিস তো? আমি তো ঠিক আছি, কিন্তু তোমরা এখানে কেন? তার আগে এটা বল, রুমের ভেতর কে থাকবে আবার? নুসরাত তো ভিতরে ফ্রেশ হতে গেল। ভিতরে যদি নুসরাত হয় তাহলে এই মেয়েটিকে বলতে পারিস কি তুই? তা জেনে আমি কি করব? কারণ ভিতরে যে ছিল সে ছিল নুসরাতের বোন ইশরাত, আর তুই কি না বউ রেখে বউয়ের বড় বোনের সাথে ছি। তুমি কোথাও ভুল করছো। আমি এখনই নুসরাতকে নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করো।
আকাশ রুমের ভেতরে যায়। নুসরাত ভেবে ইরাকে অনেক ডাকাডাকি করে বের করে। আকাশ ইরাকে নিয়ে বের হয়। এদিকে আকাশের বাবা মা তো ইরাকে দেখে অবাক, কেননা ওদের দুজনের চেহারা একই রকম। দেখলে তো নুসরাতকে? নুসরাত হচ্ছে ও, আর আর তুই যার সাথে ছিলি ও হচ্ছে নুসরাতের বোন ইরা। কি বলছো কি? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আমি বলছি তাহলে। এদিকে নুসরাত সোফা থেকে উঠে দাঁড়াতেই চেহারা দেখে আকাশ অবাকই হয়। দুটো নুসরাত এখানে? আমার মাথায় কিছুই ঢুকছে না। তাহলে বলছি বিষয়টা। আমি যখন রুমে বসেছিলাম তখন ইরা আমার কাছে এসে বলে তোমাকে বোকা বানাবে, কারণ আমাদের দুইজনের চেহারা একই রকম। তাই ও আমার পরিবর্তে ভিতরে গিয়ে অপেক্ষা করে। কথা ছিল আকাশ যখন রুমে আসবে, আমি ভেবে ইরাকে জড়িয়ে ধরতে যাবে, তখন ইরা বোকা বানিয়ে রুম থেকে বেরিয়ে আসবে। তাই আমিও কথা শুনে বেরিয়ে আসলাম আর অপেক্ষা করতে লাগলাম। কিন্তু ও যখন বের হলো না তখন আমি রুমের সামনে আসি। বাকিটা তো বাবা মা তোমরা দুজনেই পরে জানলে। কি এত বড় ধোঁকা আমার সাথে? আর ইরা, তুমি এরকমটা কেন করলে? ও তো তোমার বোন ছিল। আমি যখন তোমার হাত ধরেছি তখন তুমি আমাকে কেন সব সত্যিটা বলোনি? কারণ আমি চেয়েছি তুমি নুসরাতের সাথে যা যা করতে চেয়েছো তা তুমি যেন আমার সাথে করো। এতে তোমার কী লাভ হবে তাই তো আমি বুঝতে পারছি না। বোন আমার বল, কেন করছিলি এইসব? কেন আমার এত বড় সর্বনাশ করলি তুই? সর্বনাশ আমি তোর করিনি, উল্টো তুই আমার করেছিস। আমি তোর কি সর্বনাশ করলাম? কারণ আমার সবচেয়ে বড় ক্ষতি তুই করেছিস। এত বড় একটা কথা তুই আমাকে বলতে পারলি বোন? মনে পড়ে আমি তোকে বলেছিলাম না আমি একটা ছেলেকে ভালোবাসি? বলেছিস তো, তার সাথে একটা সম্পর্ক কি? তার সাথে এটার সম্পর্ক হচ্ছে আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সে আর কেউ নয়, সে হচ্ছে আকাশ। ইরার মুখে এমন কথা শুনে ওনারা সবাই অবাক হয়। তোর সাথে ওর কখনো দেখাও হয়নি, তাহলে কি করে? আমি যখন তোর সাথে ভার্সিটিতে যেতাম তখন থেকে। আমার না মাথায় কোনো কিছু ঢুকছে না, প্লিজ আমাকে একটু ডিটেলসে বলবি? যখন আমি ভার্সিটিতে গিয়ে রকি নামের ছেলেটাকে মারি, এর পরের রকি আমাকে মারতে আসে, তখন আকাশ আমাকে ওদের হাত থেকে বাঁচায়। এরপর থেকে ওর সাথে আমার মোটামুটি একটু হতো। একদিন তো আমাকে বাড়িতে পৌঁছে দেয় আমাকে, আমি অসুস্থ ছিলাম বলে। আকাশ, কথাগুলো কি সত্য? কথাগুলো তো সত্য, আর আমি তো তুমি ভেবে ওকে নিয়েছিলাম। তাছাড়া তুমি তো আমাকে আগে কখনো বলোনি যে তোমার বোন আছে বা তোমরা একই রকম দেখতে। তা ঠিক আমি কখনো বলিনি। কারণ আমি ওকে বিয়ে করতে চেয়েছি, তাই এমনটা করেছি। আমি ওকে ভালোবাসি, সেই জন্য। আমি যদি পরিবারের কাউকে জানাতাম তাহলে আজকে এমনটা হতো না, কারণ সবাই আমাকে চুপ করে বসিয়ে দিত। তার মানে তুই ওকে ভালোবাসিস, তাই তো? হ্যাঁ, অনেক ভালোবাসি। আম্মু, আব্বু, তোমরা কাজে ডেকে এনে ওদের বিয়ে দিয়ে দাও। তোমরা কি আমাকে খেলার পুতুল ভেবেছো? এই ছাড়া কি করব আমি? ও আমার বড় বোন, ওর কষ্ট আমি দেখতে পারবো না। তাছাড়া আজকের ঘটনার পর ওকে কোনো ছেলেই বিয়ে করবে না। তাও তো ঠিক বলছো, কিন্তু আমি সেটাই বলতে চেয়েছিলাম। তাহলে আমার ছেলেটার কি হবে? যাকে ভালোবেসে বিয়ে করেছে তাকে পেল না। কে বলেছে পেল না? আমরা দুই বোনই না হয় এই বাড়ির বউ হয়ে থাকবো। কি, মানুষ একটা সামলাতে হিমশিম খেয়ে যায়, আর আমি দুটো? ঠিক আছে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এইসব ভেবে আর কাজ নেই। আম্মু, তুমি ওদের বিয়ে দিয়ে দাও, দুই বোন না হয় মিলে সংসার করব। নুসরাতের মুখে এই কথা শুনে ইরা আনন্দে গিয়ে নুসরাতকে জড়িয়ে ধরে। নুসরাতও কেঁদে দেয়। তুই আমার বড় বোন, আমি তোকে এইভাবে কষ্ট দিতে পারবো না। এরপর শুরু হলো ওদের বিয়ের কাজ। ইরার বাবা মাকে আবারও ডেকে আনা হয়, তবে আকাশের সাথে যে ইরার বাসর রাত হয়েছে তা ওনাদের বলেনি। শুধু বলেছি ইরা আকাশকে পছন্দ করে আর ওকেই বিয়ে করতে চায়।
ঠিক আছে, তাই হবে। আপনাদের আর নুসরাতের যেহেতু কোনো আপত্তি নেই, তাহলে আমরা আর সেখানে কি করব? দুই বোন একই বাড়িতে আছে, এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে? ওনারা কথাবার্তা বলে ইরার সাথে আবারও বিয়ে করিয়ে দেয়। এতে ইরাও খুশি, নুসরাতও খুশি। কেননা ইরা ছোট থেকে বাবা মায়ের আদর পায়নি, কারণ পড়াশোনা করার জন্য ওকে 10 বছর বয়সে পাঠিয়ে দেয়া হয়েছিল। এরপর থেকে তো ইরার ভাগ্য আদর জোটেনি। তাই নুসরাত ভাবল যদি এখন ওর বোনটা খুশি থাকে। বিয়ে শেষে আবারও ফুলসজ্জা আয়োজন করা হয়। এবার ইরা বাহিরে আর নুসরাত ভিতরে। ওরা দুজনেই খাটে বসে আছে। আকাশ কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। রাগ করে আছো তাই না? কিছুটা তো হবই, তোমার বোকামের জন্য এত কিছু হয়ে গেল। আমি কি জানতাম নাকি এমন কিছু হবে? আচ্ছা হয়েছে, আর জানতে হবে না। এখন চলো শুভ কাজটা শুরু করি। এরপর শুরু হলো ওদের জীবনের এক নতুন অধ্যায়। সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়। আকাশ বের হওয়ার পর ইরা আসে নুসরাতের কাছে। আসবো বোন? ভিতরে আয়। এই রুমে যেমন আমার অধিকার আছে, তেমনি তোরও অধিকার আছে। কিন্তু বোন, আমি যে তোর এত বড় ক্ষতি করলাম তোর, আমাকে মাফ করে দে বোন। কি যে বলিস না তুই! তুই আমার একমাত্র বোন। আমি কি তোর উপরে রাগ করে থাকতে পারি? তবে একটা কথা, কি কথা বোন? সংসার জীবনে কখনো আমাকে ভুল বুঝবি না, কখনো। কখনো তোকে ভুল বুঝবো না, দরকার পড়লে তোর জন্য নিজের জীবন দিয়ে দিব, তবুও কখনো তোর খারাপ হতে দিব না। এদিকে আকাশ অফিসে আসে। অফিসে অনেকে অবাক হয়, কেননা আকাশের সবেমাত্র বিয়ে হলো, 2 দিন হতে না হতেই আকাশ অফিসে। কিন্তু কেউ কোনো কথা বলার সাহসই পায় না। অফিস থেকে বাড়ি ফিরে আকাশ রুমে যায়। ওখানে নুসরাত ও ইরা দুজনেই শুয়ে আছে। আকাশ তো রুমে এসে পুরোই অবাক, কেননা কোনটা ইরা কোনটা নুসরাত আকাশ বুঝতে পারছে না। আকাশ রুমে এসে কী করবে বুঝতে পারছে না। নিজে নিজে আলমারি থেকে সব বের করে ওয়াশরুমের ভেতরে চলে গেল। আকাশ যাওয়ার পর ইরা ও নুসরাত দুজনেই হাসতে থাকে। ও মনে হয় আমাদের চিনতে পারেনি। কি বলছিস? ঠিকই বলছি, আমাদের দুজনকে দেখে বুঝতে পারছে না, তাই নিজে নিজে সব বের করে নেয়। কি বলেছিস? আচ্ছা, তাহলে ওকে একটু দেখি কি করে। মাথা খারাপ তাই বলে ওই রকম ভাবে দেখবি? বাহারে, সমস্যা নেই, আমরা তো ওর বউ তাই না? চল গিয়ে দেখি। এদিকে ওরা দরজা খুলে দেখে আকাশ গোসল করার বদলে বসে আছে আর কি যেন ভাবছে। তাই ইরা ও নুসরাত কাছে যাওয়াতে আকাশ অবাক হয়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? কেন, অন্য কেউ কি আসার কথা ছিল? তা না, তাই বলে পারমিশন তো নিতে হবে। ওই বউ আসতে পারমিশন লাগে? কোথায় শুনেছো তুমি? তোমরা দুই বোন মিলে তো আমাকে কনফিউজড বানিয়ে দিবে। তাহলে এখন কি করতে হবে? দুজনে আলাদাভাবে থাকবে। বিয়ে করছি কি আলাদা থাকার জন্য কি? না মানে তোমাদের দুজনকে চিনতে আমার কষ্ট হয়ে যায়। ওহ তাই বলো, তাহলে তো অনেক মজা হবে। আমার লাইফটাকে না জানি তোমরা কি বানিয়ে দিয়েছো, কোথায় কি ভেবেছিলাম, আর এখন কি হলো? তোমাদের দুজনের মাঝে আমি কোরবান হয়ে যাব। কোনো চিন্তা করো না, আমরা তো আছি তোমাকে সাহায্য করার জন্য। হে আল্লাহ, কি বউ দিলে আমাকে! ভেবেছিলাম ভালো থাকবো, এখন দেখি এরা দুজনে আমার লাইফে 12টা বাজিয়ে দিবে। কিছু হবে না তোমার, এত হট দুটো বউ তোমার পাশে, আর তুমি কি না এখানে মন খারাপ করে বসে আছো কেন? বাহিরে, ভিতরে আসো। বুঝলাম না, বাড়ি আমার নাকি তোমাদের, যেভাবে আমাকে তোমরা ধমকাচ্ছ? যাই হোক না কেন, এখন বাইরে আসো, না হয় দুজনে মিলে গোসল করিয়ে দিব তোমাকে। সত্যি? তাহলে তো ভালোই হবে। দেখাচ্ছি তো ভালো। কথা বলেই আকাশকে ওরা দুজনে পানি দিয়ে গোসল করিয়ে দিতে থাকে, সাথে ওরাও ভিজে একাকার হয়ে যায়। এতে ওরা 3জনেই হাসতে থাকে। অন্যদিকে আকাশকে ডাকার জন্য ওর মা আসে রুমে। উনি এসে দেখে ওয়াশরুমের দরজা খোলা, তাই ওখানে যাওয়ার আগে বলে, আকাশ, আকাশ, কই তুই আর আমার বৌমা কোথায়? ও সিট, আম্মু আসতেছে, কি করব? তোমরা দুজনে তো আমার মান সম্মান তো ডুবিয়ে ছাড়বে, তোমরা দুজনে।
আকাশের কথা শুনে ওরা দুজনেই হাসতে থাকে আর ওদের হাসি শুনে আকাশের মা ওয়াশরুমের ভিতরে গিয়ে দেখে, তা দেখে আকাশের মা হাসতে থাকে আর তার সাথে ইরাও নুসরাতও। কি হচ্ছে এসব? তোমরা দুজনে আমার ছেলেটার কি হাল করেছো তোমরা? আম্মু সবে তো মাত্র শুরু করলাম, আগে আগে দেখো হোতা হে ক্যা। কথা বলে ওরা তিনজনেই শুধু হাসতে থাকে। আকাশ শুধুমাত্র মন খারাপ করতে থাকে। কষ্ট হচ্ছে, চিন্তা করো না আকাশ, আমরা দুই বোন মিলে তোমার লাইফের 12টা তো বাজাবো। তা নিয়ে আম্মু তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলেকে আমরা খুব দুঃখেই রাখবো। তোরা দুজন না আমার ছেলেটাকে শুধু ভয় পাওয়াচ্ছ। ওকে এবার বের হতে দাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। ঠিক বলছো আম্মু। এই চলো চলো, তোমাকে রেডি হতে হবে খেলার জন্য। কিসের খেলা? খেলা হচ্ছে লুডো খেলবো, আর এই খেলায়। ও তাই বলো, আমি তো কি না কি ভেবেছি। আকাশ, অনেক রাত হয়েছে, এবার তুই খেতে আয়। তুমি যাও, আমি এদের দুজনে ব্যবস্থা করে আসতেছি। আকাশের আম্মু চলে যায়। অন্যদিকে আকাশ বের হলে ইরা ও নুসরাত আকাশকে রেডি করিয়ে দেয়। আকাশ রেডি হয়ে নিচে নামে। ওখানে নামতেই আকাশের মা হাসতে থাকে। আম্মু, তুমি এইভাবে হাসছো কেন? হাসবো না তো কি করব? আয়নার সামনে গিয়ে কি দাঁড়িয়েছিস তুই? আয়নার সামনে তো দাঁড়াইনি। কেন, কি হয়েছে? আগে দেখে আয়। একটু অপেক্ষা করো। আকাশ আয়নার সামনে গিয়ে দেখে ওর দুই গালে দুটো কিস করা আর গালে লিপস্টিক দেওয়া আছে। এইগুলো দেখে তো আকাশ রেগে যায়। উপরের দিকে তাকিয়ে দেখে আকাশ ইরা ও নুসরাত হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আকাশ মুখ পরিষ্কার করার পর ভাগ্যক্রমে আকাশের বাবাও বাড়িতে আসে। আকাশ, তোমার খাওয়া কি শেষ? না আব্বু, এখনো শুরুই করতে পারিনি। তাহলে মুখ ধোয়া। কিছু না, খেতে আসো আর আম্মু খাবার দাও। আরে আম্মু, তুমি কেন কষ্ট করতে যাবে? আমরা দুই বোন মিলে দিচ্ছি, তুমি বাবার সাথে খেতে বসো। এদিকে ইরা খাবার দেয় আর নুসরাত তরকারি দিতে থাকে। ওনারা খেতে থাকে, আকাশও খেতে থাকে। খাওয়ার সময় ইরা ও নুসরাত ওরা দুজনেই খেতে বসে আকাশের দুপাশে। আকাশ খাচ্ছে, ওরা দুজনে কিছুক্ষণ পর পর আকাশের পায়ের উপর পা দিচ্ছে। আকাশ কিছু বলতেও পারছে না, তাই সব কিছু সহ্য করে যাচ্ছে। খাবার শেষ করে আকাশ রুমে চলে যায়। ইরা ও নুসরাতও চলে আসে আর কাজের লোকেরা খাবারগুলো নিয়ে চলে আসে আর যা যা করার লাগে ওরা করতে থাকে। আকাশ শুয়ে থাকে এক পাশে আর নুসরাত ও ইরা রুমের ভিতর দরজা আটকিয়ে দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার, তোমরা দুজন কেন এলে? কেন বিয়ে করেছো দুজনকে? তাহলে দুজনে তো আসবে। তাও ঠিক, তাহলে আর কি করার, শুয়ে পড়লেই তো পারো। জায়গা কোথায়? পাশে তো অনেক জায়গা। তাতে হবে না, আজকে থেকে তুমি মাঝখানে ঘুমাবে আর আমি ও ইরা তোমার দুই পাশে। আমি মাঝখানে কেন থাকবো? বিয়ে করেছেন দুজনকে, এখন আমি তোমার পাশে ঘুমাবো, ও আমার পাশে। তাহলে কি হবে? আমি স্বামীর আদর পেলাম আর আমার বোনটা কোনো আদরই পেল না। সেই জন্যই দুই পাশে ঘুমাবো আর সমান অধিকার নিতে পারবো। মাঝখানে দিয়ে আমার বলি, তাই তো? একদম কোনো কথা নয়, যা বলছি তাই করো। না করলে কি করবে? দুইজনই তোমার গায়ের ওপর শুয়ে পড়বো, পরে ওজনে চ্যাপ্টা হয়ে যাবে। না ঠিক আছে, আমি মাঝখানে যাচ্ছি। আকাশ মধ্যখানে আসে। এতে করে ইরা ও নুসরাত ওরা দুজনেই দুপাশে শুয়ে পড়ে। আকাশ রাতে ওদের অত্যাচারে ঠিকমতো ঘুমোতেও পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে ইরা ও নুসরাত রান্না করছে আর কাজের লোকেরা ওদের যা যা লাগে তা এগিয়ে দিচ্ছে। আকাশ উঠে দেখে ওর বাবা মা দুজনেই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। আকাশ, নাস্তা করে নে। আকাশ, এত লেট করে কেউ ঘুম থেকে কি ওঠে? মাত্র 9টা বাজে। আর আব্বু, তুমি তো জানো আমি 7:30টার পর ঘুম থেকে উঠি, আর জিম ও গোসল করতেই তো সময় সব শেষ হয়ে যায়। সেখানে তুমি এই কথা বলতে পারলে? আকাশ, এখন তাড়াতাড়ি খেয়ে নাও, অফিসে একটা মিটিং আছে, ওখানে আমাদের থাকতে হবে, তাই কোনো লেট করা চলবে না। নাস্তা করে বের হচ্ছি। বৌমা, আমার রুমে নীল কালারের একটা ফাইল আছে,
ওই ফাইলটা নিয়ে আসো তো। ঠিক আছে আব্বু, আমি নিজে আসতেছি, তুমি খেতে থাকো। সত্যি মেয়ে দুনো অনেক লক্ষ্মী। ওরা এই বাড়িতে আসার পর থেকে আমাকে কোনো কাজ করতে দেয় না, সব কাজ ওরাই করে। তাই আমি বলি কি, অফিসের ঝামেলা শেষ হলে তুই ওদের দুজনকে কোথাও নিয়ে ঘুরে আয়। আকাশ, তোর মা কিন্তু ঠিকই বলছে। তুই 3 দিন পর ওদের নিয়ে আমেরিকা থেকে ঘুরে আয়। তাছাড়া ওখানে ইরা তো পড়াশোনা করছে, তাই অনেক জায়গায় ওর চেনা থাকবে। তাহলে তুই ওদের সাথে কথা বলে চলে যা ওখানে। আচ্ছা আব্বু, আম্মু তুমি তাহলে ওদের সাথে কথা বলো, আমি আব্বুকে নিয়ে যাচ্ছি। এই নিন বাবা ফাইলটা। দাও বৌমা, তোমার শাশুড়ি মা তোমাদের কিছু কথা বলবে, রান্না শেষ হয়ে শুনে নিও। ঠিক আছে আব্বু। আকাশ ওর বাবাকে নিয়ে চলে যায়। অন্যদিকে ইরা রান্নাঘরে গিয়ে ব্যাপারটা জানায় নুসরাতকে। কথাটা শুনে ওরা দুজনেই টেনশনে পড়ে গেল, কেননা কি কথা বলবে তাই তো ওরা জানে না। রান্নার কাজ শেষ করে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়ে দেয়, আর ওরা দুজনেই এসে আকাশের মায়ের পাশে এসে বসে। মা কি বলবেন? তেমন কিছু না, তোমাদের সবেমাত্র বিয়ে হলো। আমি চাই তোমরা আমেরিকা থেকে ঘুরে আসো। আর এরা ওখানে যেহেতু থেকেছ, তাহলে কোন জায়গা ভালো হবে আর কোথায় কি করবে না করবে তোমরা দুজন মিলে ঠিক করো, আমাকে জানিও। আর না হলে আকাশকে জানালেই হবে। তাই বলেন মা, আমি তো কি না কি ভেবেছিলাম। মা, তাহলে এখন গোসল করতে হবে, ওদের জন্য খাবার দিয়েছি, তুমিও গোসল করে আসো, একসাথে খাবার খাবে। ঠিক, যাও তোমরা। ওরা দুজনেই চলে যায়। গোসল শেষ করে ওরা এসে খেতে বসে। এদিকে আকাশ আর ওর বাবা কাজের ফাঁকে খাবার খেয়ে নেয়, আর এরপর শুরু হয় ওনাদের কাজ করা। রাত 9টায় আকাশ ওর বাবাকে নিয়ে আসে বাড়িতে। ওনারা বাড়িতে এসে যে যার রুমে চলে যায়। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসলে ইরা ও নুসরাত আকাশের সেবা করতে থাকে, আকাশের হাত পা টিপে দেয়। মা কিছু বলেছে তোমাদের? আমরা কালকেই বের হয়ে যাব, সব কিছু সেট করা শেষ। তাহলে তো ভালো, তাহলে সকালে ব্যাগ গুছিয়ে নাও, সন্ধ্যার পর আমরা রওনা দিব। ঠিক আছে, তবে এখন তোমার জন্য খাবার নিয়ে আসছি, আমরা তিনজনেই একসাথে খাবো। আচ্ছা, আনো তাহলে খাবার। নুসরাত ও ইরা নিচে নেমে একটা বলে করে খাবার ও তরকারি নিয়ে উপরে আসে। বল দেখে আকাশ তো অবাক। এত বড় বলে কে খাবে? আমরা তিনজন এইখানে খাবো, আমরা দুজন তোমাকেই খাইয়ে দিব, আর তুমি আমাদের দুজনকে। আইডিয়া মন্দ না। ইরার কথা মতো ওরা খেতে থাকে। রাতে আবারও আকাশ মাঝখানে আর ওরা দুজন দুপাশে শুয়ে আছে। পরের দিন আকাশ অফিসে এসে দুপুরের পর বাড়িতে আসে, আর ওদের সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে। ওখানেও সিট বরাবর করে নেয়, আকাশ মাঝখানে আর দুপাশে। বিমানের ভেতর ওরা অনেক রকম কথা বলতে থাকে। কয়েক ঘন্টার পর ওরা তিনজনে চলে আসে আমেরিকায়। ওখান থেকে ওরা একটা হোটেলে ওঠে, হোটেলে ওরা রেস্ট নেয়। রাতে ওরা তিনজনে গল্প করতে থাকে। ইরা, এখানে কোন জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর? আমরা প্রথমে সমুদ্র দেখতে যাব। তাহলে তো অনেক ভালো হবে, কি বলো তুমি? ঠিক আছে, সমুদ্রেই যাব। আকাশের কথা শুনে ওরা দুজন আকাশকে জড়িয়ে ধরে। আকাশও ওদের ধরে রাখে। পরের দিন ওরা গাড়ি নিয়ে চলে আসে সমুদ্রের ধারে। ওখানে ওরা সমুদ্রের ধারে হাঁটতে থাকে, ওরা পানিতে নামতে থাকে। ওয়াও, কত সুন্দর এই জায়গা! এই জায়গাটা অনেক সুন্দর। তোমরা কি পানিতে নামবে? এখানে এসে যদি পানিতে না নামি তাহলে কি করে হয়? তুই কি বলিস ইরা? ও, তার মানে তুমি ইরা আর তুমি নুসরাত? আমাদের পোশাকের জন্য চিনতে অসুবিধা হবে, তোকে সবসময় এমন কম্পিউটার রাখতে হবে, ভালো লাগে? তোমাদের চক্করে না জানি আমার কি হাল হয়। চিন্তা করো না, কোনো কিছু হবে না। আসো তাহলে পানিতে নামি। পানিতে নামার কিছুক্ষণ পরে একটা ছেলে ইরা মনে করে নুসরাতের হাত ধরে। সেজন্য নুসরাত না চাইতেও চিল্লাতে থাকে। আকাশ, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে!
নুসরাতের কথা শুনে আকাশ ও ইরা ওরা দুজনেই চলে আসে নুসরাতের কাছে। দেখে একটা ছেলে নুসরাতের হাত জোর করে ধরে রেখেছে, সেজন্য আকাশ ছেলেটির পাশে যায়। কি ব্যাপার ভাই, আপনি আমার বইয়ের হাত ধরে রেখেছেন কেন? দেখুন ভাই, আমি ওকে ভালোবাসি। তাছাড়া ও আপনার বউ হলো কি করে? বউ হলো কি করে মানে? গত 5 দিন আগেও তো ওর সাথে আমার ভার্সিটিতে দেখা হয়েছিল। এইদিকে পেছন থেকে ইরা বলে ওঠে, রকি, তুই এখনো আমার পিছু ছাড়িসনি? এ কিরা, তুমি যদি এখানে হও তাহলে একে ও আমার বোন। আর ওই ছেলেটিকে? ও আমার হাজবেন্ড হয়। আর আমার বোনের হাতটা ছাড়, নয়তো তোর জন্য মোটেও ভালো হবে না। রকি নুসরাতের হাত ছেড়ে দিলে নুসরাত গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। এতে করে রকি আরো অবাক হয়। এরা, এটা কি হলো? তোর বোন তোরই সামনে তোর স্বামীকে জড়িয়ে ধরলো, আর তুই কিছুই বলছিস না? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোকে নিয়ে মাথা ঘামাতে হবে না। ইরা, এই ছেলেটি কে? এখানকার ধনী পরিবারেরই সন্তান। ওই ভার্সিটির লাইফ থেকেই আমার পেছনে পড়ে আছে, আর আজকে এখানেও। দেখো, তোমাদের দেশে এসেছি আমি ঘুরতে, তাই এমন কিছু করো না যাতে তোমাদেরই অসম্মান হয়। দেখি না কার কি হয়। তার আগে এটা বল, তুমি না হয় ইরাকে বিয়ে করেছো, কিন্তু পাশের মেয়েটি মানে ওর বোনকে তো আমি। তোকে তো আমি। রকির গলা চেপে ধরে। এতে করে রকি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু না পারায় ইরা গিয়ে আকাশের হাত থেকে ছাড়িয়ে নেয়। ছেড়ে দাও ওকে, ওর যদি কিছু হয়ে যায়। আকাশ রকির গলা ছেড়ে দিয়ে বলে, ওর কিছু হয়ে গেলে তোমার কি হবে? আমার কিছু হবে না। ও যদি কোনো প্রমাণ নিয়ে আমাদের নামে মামলা করে দেয়, তাহলে আমরা কখনো দেশে ফিরে যেতে পারবো না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তার ওপর এই ছেলে ডলারের অনেক ক্ষমতা, কারণ এই ছেলে এখানকার একজন বিজনেসম্যানের ছেলে। তাই আমাদের যা যা করতে হবে খুব সাবধানে হবে। আকাশ রকিকে ছেড়ে দিলে রকি ওদের ওয়ার্নিং দিয়ে চলে যায়। রকি চলে যাওয়ার পর আকাশ, ইরা ও নুসরাতের সাথে পানিতে মজা করতে থাকে। বিকেল হলে ওরা পানি থেকে উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে ওরা রাতের খাবার খায়। খাবার খেতে খেতে আকাশ ইরাকে প্রশ্ন করে, আচ্ছা ইরা, এই ছেলে তোমার সাথে ভার্সিটিতে পড়তো, তাহলে তুমি ওর সম্পর্কে কিছু তো জানবে? হ্যাঁ, জানি তো। তাহলে বলো কি কি জানো? ঘুমানোর আগে বলবো। ওরা তিনজনেই বিছানায় শুয়ে থাকে। তখন আকাশ ইরাকে বলতে বলে, আমি যখন কলেজ লাইফ পেরিয়ে ভার্সিটিতে উঠি, তখন এই রকির নজর আমার দিকে যায়। এই ছেলেটা অনেক খারাপ, কত মেয়ের যে সর্বনাশ করেছে তার কোনো হিসাব নেই, কারণ সব মেয়েই ওর জন্য পাগল। এরকম কেন? সবাই তো ওর সম্পর্কে জানে। সবাই জানে না, যারা ওর সাথে সম্পর্ক করেছে তারাই ওর সম্পর্কে জানে। তাহলে তুমি কি করে জানো? ভার্সিটিতে থাকতে একটা মেয়ে আমার বান্ধবী ছিল, ওর সাথে রকি রিলেশন করে। রকির সাথে এই জন্য মেয়েরা রিলেশন করে, শুধুমাত্র ওর ডলার দেখে। ও যে কোনো মেয়েকেই পটিয়ে ওর বিছানায় নিয়ে যায়, এরপর দেহ ভোগ করে, ওর সাথে ব্রেকআপ করে দেয়। এত খারাপ এই ছেলে? অনেক খারাপ। এই পর্যন্ত হিসাব করলে প্রায় 30টা মেয়েরও বেশি ওর বিছানায় নিয়েছিল। ওই মেয়েগুলো কোনো রিপোর্ট করেনি? না, কেননা প্রতিটা মেয়ের ভিডিও করে, ওর নিজের কাছে রেখে দিত, যাতে করে ওরা কোনো সমস্যা করলে ভিডিও দেখিয়ে ওদের চুপ করাতে পারে। বুঝলাম, কিন্তু তোমার পিছনে পড়লো কেন? কারণ আমার বান্ধবী ওর সাথে দেখা করার সময় একবার আমাকে নিয়ে যায়, তখন থেকে ওর নজর আমার উপরে ছিল। এরপর থেকে ও আমাকে ফলো করতো, সব সময় বিরক্ত করত। ওর জন্য আমি একটু শান্তিও পাচ্ছিলাম না। তা তুমি পুলিশকে জানাওনি? জানিয়েছি, কিন্তু ওর বাবার ডলারের ক্ষমতা বারবার ছাড়া পেয়ে যায়। এখন তো আমার ভয় করছে, ও না জানি এখানে আবার কোনো কাণ্ড করে বসে। চিন্তা করো না, ওর ব্যাপারটা তো আমি দেখতেছি। কি করে কি করতে হবে তা আমার উপর ছেড়ে দাও।
এখন অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। আমরা এখানে আর 5 দিন আছি, এই 5 দিনে ওর একটা ব্যবস্থা করব। রাতে ওরা ঘুমিয়ে পড়ে। সকালবেলা ওরা পাহাড় দেখার জন্য বের হবে, তাই যাওয়ার সময় প্রয়োজনীয় সব কিছু নিয়ে বের হয়। হোটেল থেকে বের হওয়ার সময় ইরা বলে, এখানে দাঁড়াও। কি হয়েছে ইরা? রকি আমাদের ফলো করতে করতে এই হোটেলের কাছে চলে আসছে। তুমি কি করে নিশ্চিত হলে যে রকি এখানে আছে? ওই গাড়িটার দিকে তাকাও। এই গাড়ির উপরে যে লোগোটা দেখতে পাচ্ছ, এই একমাত্র রকি ইউজ করে। চিন্তা করো না, আমি তো আছি। আমার চিন্তা হয় ও অনেক খারাপ ছেলে। যদি আমাদের দুজনের মধ্যে কারোর সাথে... চিন্তা করো না, আমি আছি তো। তুমি আছো দেখেই তো আমি নিশ্চিত। এখন চলো বেরিয়ে পড়ি, সময় বেশি নেই। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রকি আকাশের গাড়ি ফলো করতে থাকে। আকাশ কোথায় যাচ্ছে, কোথায় কি করছে তার উপর নজর রাখতে থাকে। ওরা পাহাড়ে চলে আসে। ওখানে পাহাড়ে উঠতে থাকে। ওদের সাথে রকিও ছদ্মবেশে পাহাড়ে উঠতে থাকে। পাহাড়ের উপরে উঠে ইরা ও নুসরাত দুজনে আকাশকে জড়িয়ে ধরে। আর রকি ওদের দুজনকে দেখে অবাক, কেননা কে ইরা তাই তা রকি বুঝতে পারছে না। এদের মধ্যে কেই রাত, তাই তো বুঝতে পারছি না। এখন কি হবে? আসল জনকে বের করব কিভাবে? সে যাই হোক, ওদের মধ্যে একজনকে পেলেই হবে। সেজন্য রকি ও লোকজনকে আসতে বলে। আকাশ রকির উপস্থিতি আগেই বুঝতে পেরেছিল, শুধুমাত্র সময়ের অপেক্ষা করছিল আকাশ, কেননা সময় যত যাবে আকাশের জন্যই ভালো হবে। আকাশও কাউকে কল দিয়ে রেডি থাকতে বলে। ওরা রেডি হয়ে থাকে। আকাশ ওখান থেকে ইরা ও নুসরাতের এক পাশে রেখে দেয়। একটা কথা, এখান থেকে লাফ দিয়ে এই চেনটা ধরে টান দিবে, এতে করে প্যারাশুট খুলে যাবে। কিন্তু আমরা লাফ দিব কেন? আরে এখন পাহাড় বেয়ে নামতে গেলে পড়ে যেতে পারি, সেই জন্য এই ব্যবস্থা। বুঝতে পারলাম, কিন্তু আমরা দুজনে একসাথে কেন? তুই তো প্যারাশুট দিয়ে কখনো উড়িস নাই, তাই আমার সাথে বেঁধে দিয়েছে। আর হ্যাঁ, কোনো কথা নয়। এইদিকে রকিও কিছু লোকেদের নিয়ে পাহাড়ের উপরে উঠে যায়। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে ওদের জাম্প মারতে বলে। ওরা জাম্প মেরে প্যারাশুট খুলে দেয়। এতে করে ইরা সাবধানের সাথে নুসরাতকেও নিচে নামিয়ে আনে। নিচে নামতে ওদের সাথে দেখা হয় রবির সাথে। রবিও ওখানে চলে এসেছে। এই ছেলেটিকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। আরে ও রবি ভাইয়া, আকাশের বন্ধু। কিন্তু উনি এখানে কেন? আরে ভাবি, তোমরা দুজন এখানে? তাহলে তো ওই দিকে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। কিসের অ্যাকশন? কিছু না, এখন গাড়িতে বসেন, আপনাদের হোটেলে নিয়ে যেতে হবে। মাথা খারাপ নাকি? আমি একজন অপরিচিত লোকের সাথে যাব না। আরে চল তো, কিছু হবে না। কিন্তু আকাশ যদি আবার রাগ করে? আরে ওই বলেছে আপনাদের নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমি আকাশকে কল দিই, দেখি কি বলে। আকাশের সাথে নুসরাত কথা বলে নেয়। কথা বলে ওরা গাড়িতে উঠে গিয়ে বসে। রবি তো গাড়ি চালাতে থাকে আর ওদের পেছনে কিছু লোক তাড়া করতে থাকে। রবি গাড়ি নিয়ে যেতে থাকে। এদিকে ততক্ষণে আকাশ রকি আর ওর লোকজনকে মারতে থাকে। আকাশ ভালো করেই জানে এখান থেকে আকাশকে পালাতে হলে আকাশকে স্কাই ড্রাইভ করে নামতে হবে। সেজন্য আগেই সব প্রস্তুতি নিয়ে নেয়। ওদের মারা শেষ হলে আকাশ পাহাড় থেকে লাফ দেয় আর ড্রাইভ করতে 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 সাবধানে নিচে নেমে আসে। ওখান থেকে নেমে আসতে রকির কিছু লোক আকাশকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যায়। তারা আগেই আকাশ চলে আসে ওখান থেকে। এদিকে শাকিল ওদেরকে নিয়ে হোটেলে চলে আসে আর অন্যদিকে আকাশ ও হোটেলে চলে আসে। ওখানে আসতেই ইরা ও নুসরাত আকাশকে এসে জড়িয়ে ধরে। তোমার কিছু হয়নি তো? তুমি আমাদের সাথে আসলে না কেন? তোমরা কি জানো, আসলে রবি ভাইয়া বলেছিল। এখন আমাদের হাতে আর বেশি সময় নেই, এখন ফিরতে হবে। হানিমুনে এসে এইভাবে পালিয়ে যাবে? বোন, আমার কিছু করার নেই। ওর বাবা জানার আগে এখন থেকে পালাতে হবে, নয়তো আমাদের এখানেই জেলে থাকতে হবে। দেরি করো না, তাড়াতাড়ি করো। ওরা রেডি হয়ে নেয়। এয়ারপোর্টে চলে আসে ওরা চারজন মিলে।
ওখানে এসে জানতে পারে রকি মারা যায় পাহাড় থেকে পড়ে গিয়ে। সেজন্য পুরো শহরে রেড অ্যালার্ট জারি করে দেয়। ওখান থেকে সব ফ্লাইট বন্ধ করে দেয়, কিন্তু আকাশের আগেই টিকিট কাটা হয়ে যায়, তাই ওদের কোনো সমস্যা হয়নি। 5 মিনিট পর ওরা 4 জন মিলে বিমানে উঠে আর বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে এসে আকাশ ওর বাড়িতে চলে আসে। ওদের এইভাবে আসতে দেখে আকাশের বাবা মা তো অবাক। কি রে, তোরা এভাবে চলে আসলি কেন? আসলে ওদের ভালো লাগেনি, তাই চলে আসলাম। কি বলিস, আমেরিকায় গিয়ে ওদের ভালো লাগেনি? না আব্বু, ওদের ভালো লাগেনি। আচ্ছা আব্বু, ওরা এখন রুমে যাক, আমার তোমার সাথে কিছু কথা আছে। ওরা রোমে চলে যায়। আকাশ ওর বাবার সাথে কথা বলে চলে আসে রোমে। এভাবে ওরা আরও কয়েকদিন বাড়িতে থাকতে থাকে। এভাবে 2 মাস কেটে যায়। এই মাসে ইরা ও নুসরাত ওরা দুজনেই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। আর এই কয়েক মাসে ইরা ও নুসরাত আকাশের এমন হাল করেছে যে ওরা দুজন আকাশকে পুরো নাজেহাল করে ছাড়ছে। 2 মাস পর ওদের জন্য ডক্টর আনা হলো। কি হয়েছে ডক্টর? কোনো ভয়ের কারণ নেই তো? ভয়ের কোনো কারণ নেই, তবে কি সেটা? আপনি বাবা হতে চলেছেন, তাও আপনার 2 বউ একসাথে। 2 বউ একসাথে হয়েছে ভালো কথা, আবার যমজ বেবি করে যেন না হয়। আকাশের কথা শুনে ডক্টর সহ ইরা ও নুসরাত ওরা সবাই হাসতে থাকে। আর এই হাসির মধ্যেই শেষ হলো যমজ বউয়ের কাহিনী।